কুল খাওয়া তো ভুলতে বসেছি, ওয়েদারটাও এমন, সেই ফিলটা হয় না, সেই মেজাজটা নেই। যাই হোক, আমি তো পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না। এবার যা হয়, ওই কুল ভরসা ছিল যে না, সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যাবে না, পাস যদি করতে হয় ওই একটাই ভরসা। আর খুব মন দিয়ে নিষ্ঠা ভরে অঞ্জলিটা দেওয়া, যাতে অন্তত ওইবারের মতো উতরে যাই, আর তারপরে দেখা যাবে। তো যাই হোক, এইভাবেই ছোটবেলাটা কেটে গিয়েছে। কিন্তু এই ছবিগুলো বা এই যে কুল খাওয়া সরস্বতী পুজোর আগে একেবারেই নয়, সরস্বতী পুজোর দিন খেলে কোনো আপত্তি নেই, কিন্তু আগে নয়। বা ধরুন এই যে সরস্বতী পুজোয় একমাত্র নিষ্ঠা করে অঞ্জলিটা দেওয়ার কারণ পাস করতে হবে। আমি যখন বলছি আমি নস্টালজিক হচ্ছি ঠিকই, আমার সঙ্গে আজকে যারা আপনারা অনুষ্ঠান দেখছেন, আমি জানি আপনারাও এই কথাগুলোই মনে করেন, সরস্বতী পুজোর সঙ্গে এগুলোই সমার্থক। কিন্তু সরস্বতী পুজোর সঙ্গে এ বাংলায় আর কি কি সমার্থক এই বিগত 4-5 দিনে আমরা দেখলাম, এটা হতে পারে এটাই ভাবিনি কখনো। বিশ্বাস করুন, আমি জানি আপনিও ভাবেননি, যিনি এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন। আজকে হাল্লা বলে আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছি, এবং এই ছবিটাই আবারও দেখাতে হচ্ছে বাধ্য আমি। বিনা হাতে দেবী ভেতরে বসে রয়েছেন মণ্ডপের ভেতরে, আর বন্দুক হাতে পুলিশ মণ্ডপের বাইরে। এইভাবেই সরস্বতী পুজো এই বাংলায় তাহলে কি করতে হবে এবার? এবং শুধু সরস্বতী পুজো নয়, অন্যান্য পুজো করতে গেলেও কি এই রকম বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে? বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, এটা বোধহয় আর বলার স্কোপ নেই, কোনো অবকাশ নেই। হরিণঘাটার ছবি আপনারা দেখেছেন, কি হয়েছে সেখানে, কিভাবে পুজো হয়েছে সে ছবিও দেখেছেন। সেখানে পড়ুয়ারা বা তাদের অভিভাবকরা পৌঁছাতে পারেনি, ঢুকতে পারেনি। এই যে সেই ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে, বাইরে থেকে উলু দিচ্ছেন, বাইরে থেকে শাঁখ বাজাচ্ছেন, বাইরে থেকে মন্ত্রোচ্চারণ করছেন, এই ছবি দেখতে হচ্ছে আমার সোনার বাংলায়। হরিণঘাটার ছবি দেখছি, পাশাপাশি আমি শহর কলকাতার ছবি দেখছি, যোগেশচন্দ্র কলেজের ছবি দেখতে গিয়ে তো আরো অবাক হয়ে যাচ্ছি যে পুজো নিয়ে ভাগাভাগি। শিক্ষার দেবী আজকে ধর্মের দেবীতে পরিণত হয়ে গিয়েছেন যেন, আর সেই কারণেই এই ধরনের ঘটনাগুলো ঘটছে কিনা এই প্রশ্ন ওঠা তো স্বাভাবিক। পুজো ভাগ হলো, দেবী ভাগ হলেন, দুখানা ভাগ হয়ে দুটো জায়গায় আলাদাভাবে পুজো অনুষ্ঠিত হলো। সেটার পক্ষে আবার যুক্তি দিচ্ছেন শাসক দলের নেতারা। আর দেখুন এখানেও পুলিশের কি অবস্থা। মানুষকে পাহারা দেবেন, মানুষের নিরাপত্তার কথা ভাববেন, নাকি দেবীকে এইভাবে নিরাপত্তা দিতে হবে জানি না। যাই হোক, এ বাংলায় আরো অনেক কিছু হয়তো দেখতে হবে আগামী দিনে। আজকে হাল্লা বলে আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছি, এবং এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব যে কি হচ্ছে আমার এই সোনার বাংলায়, কি হচ্ছে। দেবী সরস্বতী সমীপেষু আজকে এই অনুষ্ঠানের আমাদের শিরোনাম, এবং আমরা এটা বোঝার বা জানার চেষ্টা করি আমার সঙ্গে যে প্যানেলিস্টরা রয়েছেন তাদের কাছ থেকে, যে তারা কিভাবে দেখছেন এই পরিস্থিতি। অভূতপূর্ব পরিস্থিতি, অভূতপূর্ব। আমাদের সঙ্গে যারা রয়েছেন আমি আলাপ করাই একে একে। আমাদের সঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষক অনিন্দ্য সিংহ রায় রয়েছেন, অনিন্দ্যদাকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। সুস্মিতাদি রয়েছেন, সুস্মিতা বিশ্বাস কংগ্রেস মুখপাত্র, সুস্মিতাদিকে স্বাগত জানাই। বিজেপির তরফ থেকে মুখপাত্র মণিকাঞ্চন পাল রয়েছেন, মণিদাকে স্বাগত জানাবো। গৌরব মজুমদার রয়েছেন সিপিএম এর তরফ থেকে, গৌরবকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। এবং স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে অমিতাভ কাঞ্জিলাল, বিশিষ্ট অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, অমিতাভ দাকেও স্বাগত জানাই। অমিতাভ দাকে দিয়ে আজকে অনুষ্ঠানটা শুরু করবো, কিন্তু তার আগে আমি যেটা বলছিলাম যে আমি জানি না যে কতটা নস্টালজিক এই মুহূর্তে আমার এই সোনার বাংলার মানুষ তার ছোটবেলাটা মনে করতে পারছেন। সেই কুল খাওয়া, সেই মায়ের কাছে প্রার্থনা করা যে এইবারটা পাশ করি দাও মা, পরের বার ঠিক পড়াশোনা করব। আমি জানি না যে যারা এই মুহূর্তে রাজ্যটা চালাচ্ছেন তারা কি সব কিছুর মধ্যেই রাজনীতি দেখবেন, রাজনীতি দেখছেন।
গতকাল এই যোগেশচন্দ্র কলেজে, তার আগে একটু বলে রাখি যে অবশেষে যোগেশচন্দ্র ল কলেজে পুজোটা সম্পন্ন হয়েছে, মানে কলেজের ভেতরেও পুজোটা সম্পন্ন হয়েছে, কলেজের বাইরে ডে সেকশনের যে পুজোটা সেটাও অনুষ্ঠিত হয়েছে। এবার গতকাল থেকে যে ছবিগুলো ধরা পড়েছে একে একে, আমরা দেখলাম হাইকোর্ট সরস্বতী পুজোয় ঢুকে গেল, আমরা দেখলাম শিক্ষামন্ত্রী সরস্বতী পুজোয় ঢুকে গেল, আমরা দেখলাম মুখ্যমন্ত্রী সরস্বতী পুজোয় ঢুকে গেল। মানে এই যে আইন, এই যে মন্ত্রীরা তারা সরাসরি ইন্টারফেয়ার করে একটা পুজোকে কিভাবে সঠিকভাবে পরিচালনা করা যায় সেই নিদান দিয়ে ফেলছেন। এটা অভূতপূর্ব ঘটনা ছাড়া। মদন মিত্র গতকাল যিনি যোগেশচন্দ্র কলেজে গিয়েছেন এবং যখন একটি নির্দিষ্ট নাম ঘোরাফেরা করছে অভিযোগের তালিকায় একেবারে শীর্ষে সাব্বির আলী, এই সাব্বির আলীর বিরুদ্ধে সরাসরি যে অভিযোগ উঠেছে যে এই সাব্বির আলী নাকি এখানে পুজো করতে দিতে চাইছেন না, এইভাবে মানে একটাই পুজো হোক এইভাবে করতে দিতে চাইছেন না। যারা মহিলারা রয়েছেন তারা নির্দিষ্টভাবে কিছু অভিযোগ করেছেন সাব্বির আলীর বিরুদ্ধে যে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, এখানেও সেই থ্রেট কালচার, রেপ থ্রেটের অভিযোগ করা হয়েছে এই সাব্বির আলীর বিরুদ্ধে। আমি একে একে সেই অভিযোগগুলো দেখাবো, কিন্তু যখন মদন মিত্রকে এই বিষয়ে গতকাল প্রশ্ন করা হয়েছে, আপনারা দেখেছেন, সবাই দেখেছেন মদন মিত্রের উত্তর, কিন্তু আমি আজকে অনুষ্ঠানটা শুরু করতে চাইবো এই জায়গা থেকে। মদন মিত্র ঠিক কি বলতে চাইছেন যখন ওকে এই প্রশ্ন করা হচ্ছে যে সাব্বির আলীর বিরুদ্ধে অভিযোগ যে সে মেরেছে, বলছে দুষ্টুমি করলে অন্যায় করলে মারবে না, সেখানেও ধর্মের জিগির তোলা হচ্ছে। মদন মিত্রের কি প্রতিক্রিয়া ছিল গতকাল এই প্রশ্নের উত্তরে শোনাবো আপনাদের, দেখুন। সাব্বির আলী না হয় যদি উত্তম কুমার বাঁশ দিয়ে মারতে যেত সেটা খুব ভালো হতো। কেউ যদি বদমাইশি করে তাকে বাঁশ দিয়ে পেটানো ছাড়া কী করবে? সাব্বির আলী পেটালে সেটা কি হয়ে যায় নাকি, কি বলে বিভেদের রাজনীতি হয়ে যায় নাকি? এটা কিচ্ছু নয়। এই যে কথাটা উঠেছে না, সাবির মেরেছে, কে মেরেছে? সাবির মেরেছে। সাবির একজন বাচ্চা ছেলে, যুবক, ছাত্র, রাজনীতি করে, তুই নোংরামি করেছিস, তোকে মেরেছে। তো সাবিরের জায়গায় তাহলে আমরা ঠিক আছে, এবার থেকে আমরা আবিরকে দিয়ে মারাবো, বারণ করে দেবো। দেখুন, যে যারা বিক্ষোভ করছিল তাদের মধ্যে মহিলা ছিল কিনা আমি জানি না, তবে তাদেরকে যদি ধর্ষণ করার কথা কেউ বলে থাকে, সেই ধর্ষণটা কে বলেছে না বলেছে আমি এইটুকুনি জানি না। তবে ধর্ষণটা তো নিশ্চয়ই অন্যায়, যদিও কোর্টে অভিযোগ, যদিও কোর্টের আছে যে যদি পরস্পর অনুমতি নিয়ে করে তাহলে সেটা আইনের পক্ষে পড়বে, আইনের বিরুদ্ধে। আমার কাছে থ্রেট মনে হচ্ছে এটা, আমি জানি না অমিতাভ আমার সঙ্গে একমত হবেন কিনা। এই যে মদন মিত্রের প্রতিক্রিয়ার একেবারে শেষ অংশটা, যে উভয়ের সম্মতিতে যদি কিছু হয়ে থাকে সেটাকে ধর্ষণ বলা যায় না, কোর্টের অর্ডার আছে, তার থেকেও যেটা অ্যালার্মিং আমার মনে হয়েছে আজকে যখন সরস্বতী পুজোর আবহে এটা নিয়ে আলোচনা করছি, অমিতাভ দা আমি আপনার কাছে সরাসরি জানতে চাইবো, পেছনে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের রিয়াকশনটা আপনি লক্ষ্য করলেন এই উত্তর দেওয়ার পরে? এটাই কালচার, এটাই বাংলার শিক্ষা, সংস্কৃতি, রুচি, আমার তো এটাই মনে হচ্ছে এবং এটাই অ্যালার্মিং। আপনার কি অভিমত? দেখো দেবারতী, বসন্ত পঞ্চমীতে বাগদেবীর আরাধনায় আজ সকালেও আমার ঘরের কিশোর ছেলেটি, আমার পুত্র, সে অঞ্জলি দিতে গিয়ে বলেছে দেবী সরস্বতীর উদ্দেশ্যে, বিদ্যাস্থানে এ বাচা, অর্থাৎ বিদ্যাস্থানে আপনি বিরাজমান থাকুন। এখন বাংলায়, পশ্চিমবঙ্গে এখন কিছু উঠতি পুরোহিত বা উঠতি নতুন কর্মীদের মুখে এই মন্ত্রটি শুনি, বিদ্যাস্থানে ভয়ে বচ, অর্থাৎ বিদ্যাস্থানে দাঁড়িয়ে কোনো কথা বলতে গেলে ভয়ে থাকুন। বিদ্যাস্থানের স্বাধীন মত প্রকাশ বা সুচিন্তিত মতামতের জায়গা লুপ্ত হয়েছে এবং আক্ষরিক অর্থেই এ রাজ্য থেকে শিক্ষা ব্যবস্থার যে সার্বিক সর্বনাশ ঘটে গেছে। বিদ্যার দেবী হিসেবে আমরা যাকে পুজো করি তিনি তো প্রতীকী, অতএব সেই প্রতীকী পুজোতেও যে এই লাঞ্ছনা, এই আক্রমণ, এই মর্মান্তিক বিষয়গুলো উঠে আসবে, এটা কেবলমাত্র সময়ের অপেক্ষা ছিল, আর বিশেষ কিছু নয়। তার এটা খুব স্পষ্ট যে দীর্ঘ সময় পর্যন্ত ছাত্র সংসদগুলোতে ভোট নেই, কারা করছেন ছাত্র সংসদের নামে এই যাবতীয় পূজা ইত্যাদির আয়োজন, এই বিরাট বিরাট বাজেটের থিম দিয়ে পুজো হচ্ছে, যা এর আমরা আমাদের পড়ুয়া থাকাকালীন অবস্থাতে দেখিনি আমাদের মহাবিদ্যালয়গুলোতে, বিদ্যালয়গুলোতে, কিন্তু ইদানিং শুরু হয়েছে এবং রীতিমতো টক্কর চলছে। এবং সেইখানেও যে টাকা, ধরুন প্যান্ডেল, প্রতিমা, খিচুড়ি ইত্যাদি পুজোর সামগ্রী ইত্যাদির ব্যাপারে বরাদ্দ হয়,
তাতে যেভাবে এর সঙ্গেও রাজনৈতিক যে সমস্ত ব্যক্তিত্বরা জড়িত হয়ে পড়ছেন, যেভাবে পড়ছেন, যে স্বার্থে পড়ছেন, সবটা মিলিয়েই কিন্তু একটা অত্যন্ত অশনি সংকেত এবং একটা অশুভ ছায়া আমরা দেখতে পাচ্ছি। সাধারণ ছাত্রছাত্রীরা যারা শিক্ষার জন্য, বিদ্যা লাভের জন্য বিদ্যাস্থানে যাচ্ছেন, বরঞ্চ তারা খুব তাড়াতাড়ি ট্র্যাপড হয়ে যাচ্ছেন এই ধরনের পরিস্থিতিতে। এবং দুর্ভাগ্যজনকভাবে, আর এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই, যে এই যে দলটার কথা, যে শাসক পক্ষের কথা বলছি, এদের অন্তত ধরুন 35 থেকে 40% নেতা উঠে এসেছে দুর্গাপূজা কমিটি, শনি পূজা কমিটি, কালী পূজা কমিটি, পাড়াতে শেতলা পূজা কমিটি ইত্যাদি কমিটি গড়ে পাড়ার লোকের কাছ থেকে চাঁদা টাঁদা তুলে সেইগুলোর মাধ্যমে তাদের কোট আনকোট জনসংযোগ বা বৃহত্তর অর্থে আর স্পষ্টতর অর্থে বলতে গেলে যেটা হয়, যে জনগণের উপর এক ধরনের চাপ সৃষ্টি করে দাঁড়া হওয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে। ফলে সরস্বতী পুজোর মতো একটি সামাজিক পরিবেশকে কেন্দ্র করে একই রকম আধিপত্য ফলানোর, দাদাগিরি ফলানোর সুযোগ কেউই ছাড়বে না। এবং আজকেও আমার কলেজে, আমি যে কলেজে অধ্যাপনা করি, সেই কলেজেও আজকে তার সঙ্গে আরো একটি কলেজ ভাড়ায় তারা ক্লাস করছে দীর্ঘদিন ধরে, শিলিগুড়ি কলেজ অফ কমার্স। শিলিগুড়ি কলেজের 75 বর্ষ পূর্তি উপলক্ষে একটু বড় চেহারার প্যান্ডেল করা হয়েছে এবার। তো তার পেছনে পড়ে গেছে কমার্স কলেজের প্যান্ডেল, সেই নিয়ে এক অবাঞ্ছিত পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং এইগুলো ঘটতে থাকবে এই কারণেই, যে ওই যে বলছিলাম যে এখন ভক্তি টক্তি নয়, যেটা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে দেখনদারি, যেটা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই উপলক্ষগুলো কেন্দ্র করে কে কত পকেট ভারী করতে পারে এবং কে কার অনুগতদের দিয়ে কমিটির কত জায়গা দখল করে রাখতে পারলো, ছাত্রছাত্রীদের কাছে তাদের কি প্রভাব পড়লো, ডিজে বাজিয়ে উদ্দাম গান চালিয়ে নৃত্য সহযোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো কিনা ইত্যাদি নানান বিষয় এসে পড়ছে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার হতকুচ্ছিত চেহারাটাকেই প্রতীয়মান। শুরুর অংশটা সেটাও যদি একটু আলোকপাত করেন, যে এই যে হঠাৎ করে, ঠিক আছে তাহলে পরের বার থেকে আবিরকে দিয়ে মারা করাবো, এবার সাবির, পরের বার আবিরকে দিয়ে মারা করাবো, এইটা এই যে ধর্মীয় সুশ্রুরিটা, হ্যাঁ চিরকালই অবিসংবাদী এই ধরনের মন্তব্যের জন্য। এবং উনি খুব ভালো করে বোঝেন এই ব্যাপারগুলো, যে সম্মতিতে সহবাস হলে তাকে ধর্ষণ বলা যায় কিনা একসঙ্গে, এসব ব্যাপারে উনি বিশারদ। এই ব্যাপারে তোমার আমার এত অভিজ্ঞতাও নেই, তোমার আমার এত চুলচেরা বিশ্লেষণ করবার ক্ষমতাও নেই। ফলে উনি যখন এই অভিমত দিচ্ছেন, তখন ওনার দলের লোকেরা উৎসাহিত হবে, ওনার দলের পেছনে দাঁড়ানো এই নতুন চকচকে মুখের ছেলেমেয়েরা তারা উল্লসিত হচ্ছে। ফলে সামাজিক স্তরে যে বার্তাটা যাচ্ছে, এবং এই সাব্বির এবং আবির এই দুটো চরিত্রকে, একটি তো একেবারে বাস্তব চরিত্র, আর একটি কাল্পনিক চরিত্রকে টেনে নিয়ে এসে তিনি যে বিভাজনের কথাটা তুলে নিয়ে আসলেন, খুব স্পষ্টই এখানে এই পূজা উপলক্ষে ভক্তি, শ্রদ্ধা, বিনয় এসব কোনো কিছুর কোনো অবকাশ নেই। পুরোটাই ক্ষমতা, পুরোটাই অর্থ, পুরোটাই দাদাগিরি, পুরোটাই আধিপত্য, পুরোটাই এই সরলমতি ছাত্রছাত্রীদের মাথা চিবিয়ে খাওয়ার জন্য এই গোটা ব্যবস্থাটাকে গোছানো হয়েছে। ফলে এদের মধ্যেও বিভেদের বীজ গুঁজে দিতে এরা কোনো সুযোগই ছাড়বেন না। ফলে স্বভাবতই পরিস্থিতি ঘোলা হতে থাকবে এবং এটাই আমার বাংলার শিক্ষা ব্যবস্থার হতকুচ্ছিত চেহারাটাকে আরো স্পষ্ট করে সামনে নিয়ে এসে দিচ্ছে। আমি এইখানে অমিতাভদা, এইখানে একটা ছবি এখানে দেখাতেই হবে আমাকে, সেটা হচ্ছে, আমি কেন বলছি এইখানটাও আরো একটা অ্যালার্মিং সিচুয়েশন তৈরি হতে পারে আগামী সময়। হয়তো মণিকাঞ্চন দ্বারা বলবেন তৈরি হয়ে গেছে। আমি চাপড়ার ছবি একটু দেখাই আপনাদের। চাপড়ায় সরস্বতীর মূর্তি ভাঙা হলো সকালবেলা, যখন পুজো অঞ্জলি দিতে যাচ্ছে ছোটরা থেকে শুরু করে যারা ওই সময় রয়েছেন আর কি, যারা পুজোটা করছেন উদ্যোক্তারা, তারা গিয়ে দেখছেন ওখানে যে সরস্বতীর মূর্তি, আমি একটু ফুল ফ্রেমে ছবিটা দেখাতে, দেখুন কি অবস্থা, সরস্বতীর মূর্তি ভাঙা রয়েছে। আর এই মূর্তি ভাঙার অভিযোগ যখন সামনে এসেছে, এখানকার সাধারণ মানুষ তারা যে কথা বলছেন, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে তাদের অভিযোগ। কলিঙ্গ এলাকার ঘটনা, মুন্ডুটি একেবারে ভেঙে মাটিতে পড়ে আছে। এই ছবি বাংলায় বসে দেখতে হবে, এটা ভাবা যায়নি। হ্যাঁ, ওপার বাংলার খুব চেনা ছবি এটা, খুব চেনা ছবি এটা। এই ধরনের ছবিগুলো এখানে দেখতে হবে, এটা ভাবা যায় না। বাংলাদেশের সনাতনী সমাজ তাদের তরফ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে যোগেশচন্দ্র কলেজ, যেখানে এই কথা স্পষ্ট তাদের তরফ থেকেও বলা হয়েছে খুব স্পষ্টভাবে। আমি একটু সেই ভাইরাল পোস্টটা একটু দেখাতে চাইবো, যেখানে সনাতনী সম্প্রদায়ের তরফ থেকে, সনাতনী গোষ্ঠীর তরফ থেকে একটি পোস্ট সামনে আনা হয়েছে, যেখানে যোগেশচন্দ্র কলেজের ছবি দেওয়া হয়েছে, যে বাইরে নাকি পুলিশ প্রহরায় তারা এইভাবে পুজোটিকে অর্গানাইজ করছেন। এবং খুব স্পষ্টভাবে এখানে লেখা
যে এইটি বাংলাদেশের ছবি নয়, এটা পড়শি রাজ্য, পড়শি দেশের পড়শি রাজ্য পশ্চিমবঙ্গের ছবি, যেখানে পিসির পুলিশের পাহারায় এইভাবে পুজো চলছে। আমি মনিদার কাছে একটু আসবো, মণিকান্তদার কাছে একটু আসবো। এটা অ্যালার্মিং মনিদা। আমি বলছি যে একে তো যেটা অমিতাভদা শুরুতে বলছিলেন যে শিক্ষার মান, সেটা উন্নয়নের কথা যত বলা হচ্ছে আমরা দেখছি আমরা এক কদম করে পিছিয়ে যাচ্ছি। সরস্বতীর মূর্তি ভাঙার ঘটনা বা এই যে এবার সাবির পরের বার আবিরকে দিয়ে করাবো, এই ধরনের ধর্মের সুড়সুড়ি দেওয়া কথা, এটা আলটিমেটলি বাংলাকেই পিছিয়ে দিচ্ছে, আমার সোনার বাংলাকে পিছিয়ে দিচ্ছে। এইটা কি বোঝার জায়গাটা তৈরি হচ্ছে না? আমরা এই নদিয়ার হরিণঘাটার ছবিটা দেখেছিলাম, সেখানেও তো এই এক শ্রেণীর মানুষ তারা বলছেন এখানে পুজো করতে দেব না, এখানে মুসলিমরাও পুজো করে না, এখানে হিন্দুরাও পুজো করবে না। সরাসরি এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির অনুগামী। কিভাবে সম্ভব মনিদা? এটা অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের নতুন প্রকল্পের নাম হচ্ছে দুয়ারে বাংলাদেশ। চলছে নাকি দারুণ ব্যাপার, খুশির নাই তো শেষ, ল কলেজে দেখে এলাম দুয়ারে বাংলাদেশ। সরস্বতীর পূজা হবে পুলিশি পাহারায়, কলকাতা যে ঢাকা হলো বোঝাই বড় দায়। মূর্তি ভাঙে ওপারেতে শুনেছি অনেক খবর, এপারে তাই দিচ্ছে হানা তাদেরই দোসর। বাগদেবী আজ উদাস হয়ে বাপে নেকি হলো, বিদ্যালয়ে বিদ্যা ছড়ে শুধুই লয় হলো। অর্থাৎ নতুন একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, যেই প্রজেক্টের মাধ্যমে আগামী 2026-এ কীভাবে ভোটে জেতা যায় তারই একটা পরিকল্পনা। কিছু কিছু দেবারতী তুমি দেখালে, তার থেকেও আরও অ্যালার্মিং আর একটা খবর আমি দিই, যে মালদায় পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন মিটিং করে বলছে যে আপনারা যারা পুজো কমিটি আছেন, সরস্বতী পূজা কমিটি, আপনারা রাত্রেবেলা কেউ মণ্ডপ ছেড়ে যাবেন না, আপনারা নিজ নিজ মণ্ডপ নিজেরা পাহারা দেবেন। অর্থাৎ কোন জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি? পৃথিবীর কোনো দেশে সে কোনো ধর্মেরই হোক, যেখানে মেজরিটেরিয়ানদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আছে, সব জায়গায় সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া হয়, যেমন বাংলাদেশে করা হচ্ছে, যেমন পাকিস্তানে করা হয়, সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া হয়। সেই সংখ্যালঘুরা, আর আমাদের এখানে সংখ্যাগুরুদের সুরক্ষা দেওয়া হচ্ছে। অমরনাথের যাত্রার সময় ভালো সিকিউরিটির ব্যবস্থা করতে হয়, আর এখানেও সেই ব্যবস্থা করতে হচ্ছে, মন্দিরকে জাগ্রত থাকতে হচ্ছে, মন্দিরকে রক্ষা করার জন্য। আজকে মদন মিত্র বলছেন, দেখুন আমি কেন বললাম বাংলাদেশ দুয়ারে বাংলাদেশ প্রজেক্ট, কারণ গত লোকসভা ইলেকশনে খুব সামান্য ভোটে একটা ডিফারেন্স, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি থেকেই খুব সামান্য ভোটে ভারতীয় জনতা পার্টি পিছিয়ে রয়েছিল। কামারহাটিতে ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেস এই দুটো দলের ভোটের পার্থক্য ছিল মাত্র 18,000, এবং ভাস্করদা দেখে নিতে পারে যে এই ভোট পার্সেন্টেজ 18,000, ওই 18,000টা লিড নেওয়া হয়েছিল 6টা বুথে, এই 6টা ওয়ার্ডে। কামারহাটির যে 6টা ওয়ার্ড যেখানে মুসলিম অধ্যুষিত, যেখানে কোনো বিজেপির কোনো ক্যাম্প করতে পারে না, বিজেপির কোনো বুথ সভাপতি নেই, বিজেপি কেউ করতে দেবে না, এই 6টি ওয়ার্ড থেকে পুরো লিডটা নেওয়া হয়েছিল। একদম ডেটা বলছে। অর্থাৎ যেন তেন প্রকারণে একটা জায়গাকে ধরে রাখতে হবে, যেই জায়গার পুরো ভোটটা আমার চাই, বাকিরা আমরা মেকআপ করে নেব। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আসছে। আমার যারা এখানে আছেন ভারতীয় জনতা পার্টি ছাড়াও যারা সমর্থক আছেন, আজকে বলবেন, তারা কি বলতে পারেন যদি আজকে আমাদের সংখ্যাটা কমে যায় তাহলে আগামী দিনে এটা বাংলাদেশ হবে না? চোখের সামনে আমরা তো অনেকেই, আমাদের এখানে মোর দ্যান 50%, বিশেষ করে উত্তর 24 পরগনা, কলকাতার, নদিয়া, সবাই আমরা বেশিরভাগ ওপার বাংলা থেকে এসে বসতি তৈরি করেছি। আজকের থেকে 50 বছর আগেও, 100 বছর আগেও আমরা ভাবতে পারিনি যে বাংলাদেশের এই অবস্থা হবে। বাংলাদেশে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধ করে দিয়েছে, রাস্তায় বেরেলে পেটাচ্ছে, বলছে যখন নামাজ পড়া হবে তখন কিন্তু ঘরের মধ্যে থাকতে হবে, হয় নামাজ পড়ো নাহলে ঘরের মধ্যে থাকো, রাস্তায় থাকা যাবে না, যেগুলো আপনার সিরিয়ায় হয়, তুরস্কে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে আজকে পশ্চিমবাংলাকেও সেই জায়গায় ধীরে 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 নিয়ে যাওয়া হচ্ছে, এবং তারই একটা ফলস্বরূপ আমরা এখানে দেখতে পেলাম। অর্থাৎ ব্রেন ওয়াশ। আর এর জন্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেস দায়ী নয়। এই যে কলেজের স্থানে আজকের দিনেও দাঁড়িয়েও আমি বলতে পারি, বিভিন্ন স্কুলের কলেজের যে হেড, তারা সব কমিউনিস্ট চিন্তাধারা, আর তাদের ব্রেন ওয়াশও সেরকমভাবেই করা হয়েছে। আমি রাজনীতির বাইরে গিয়ে কথা বলছি যে বিভিন্ন ধারা, তারাও এরম পুজো মণ্ডপ পছন্দ করেন না,
কারণ দেখেছি কমিউনিস্টরা বলে তারা পুজো পছন্দ করেন না, তারাও সেই চিন্তাধারা থেকে আস্তে আস্তে এগোচ্ছে। এবং খুব ভালো লাগছে যে এই টিভি চ্যানেলে দাঁড়িয়ে যারা শ্রীরামকে রামপাঠা রামদার সাথে তুলনা করেছিল, আজকে তারা সরস্বতী পুজো হলো না কেন তা নিয়ে উদ্বিগ্ন। আমি কারো নাম উল্লেখ করছি না, যে বোঝার বুঝে নিন। এটা একটা পজিটিভ জায়গায় এসেছে এবং এটাও ঠিক ধন্যবাদ সিএনকে যে এই প্রথম পশ্চিমবাংলায় আমরা দেখলাম বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করতে। আমরা পশ্চিমবাংলায়, আমার পাশেই কমিউনিস্ট প্রতিনিধি বসে রয়েছে, আমার কাছে কমিউনিস্ট মানে কিন্তু সিপিএম, সিপিআই, এসইউসিআই, আরএসপি এরা নয়। কমিউনিজম একটা মতবাদ, যেই মতবাদের চিন্তাধারা অনুযায়ী আমরা কিন্তু এই পশ্চিমবাংলায় দেখেছি বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কোনো ঘটনা কোনো হয়নি। আমার নিজের জীবনের অভিজ্ঞতা বলছি, 2002 সালে বিএনপি যখন বাংলাদেশের সরকার তৈরি করেছিল ঠিক এরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল, কারণ ওরা বুদ্ধিজীবীদের টার্গেট করে। আমরা লিফলেট ছাপাবো, লিফলেট ছাপাতে পারিনি, কোনো প্রেস আমাদের বলছে এই ধরনের লিফলেট করলে পার্টি এসে আমার এটা প্রেসটা বন্ধ করে দেবে। শেষে একটা 71 বছরের বৃদ্ধ একটা ছোট্ট মানিকতলার ওখানে ছোট্ট প্রেস চালায়, সে বলে বাবা আমি ছাপিয়ে দেবো, যাওয়ার হবে দেখা যাবে। তো সুতরাং এই পরিবেশ ছিল, সেই পরিবেশ থেকে আজকে রামপাঠা রামদাওয়ালা লোকগুলো আজকে হিন্দুত্বের হয়ে কথা বলছে, সরস্বতী পুজো বন্ধ হয়েছে তার বিরুদ্ধে কথা বলছে, এটা একটা পজিটিভ। তো সুতরাং তৃণমূল কংগ্রেস যে চেষ্টাটা করা হচ্ছে যে যাই বলুক ভাই আমার 40% চাই, এই 40%-এর দোহাই দিয়ে যে অন্যায় করা হচ্ছে, আমি তাদেরকে শুধু এইটুকু বলতে চাই, ভাই পাকিস্তান বাংলাদেশ কোথাও কংগ্রেসের ছবিও নেই, কমিউনিস্টদের ছবি নেই। এইবারও বাংলাদেশকে চট্টগ্রামের একটি কলেজের প্রিন্সিপাল ছিল, নাম ভুলে গেলাম, কি অনুপম ভট্টাচার্য বা এরকম টাইপের নাম হবে, তাকে কমিউনিস্ট ছিল, তাকে মেরেছে, তাকেও কিন্তু ছাড়েনি। সুতরাং আপনাদের সেই জায়গা ধরতে হবে ভোট রাজনীতির জন্য, যেন দেশটাকে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ না বানায়। একটা খুব শার্প ব্রেক নিতে হবে, বিরতির পর ফিরে এসে অনিন্দদা, সুস্মিতা দি, গৌরব রয়েছেন, তাদের কাছে যাব। ফিরে এলাম বিরতির পর, অনিন্দদার কাছে আসবো। অনিন্দদা, অনেক দুষ্টু দামাল ছেলে তো আছে আপনাদের দলে, সাব্বির কি তাদেরই কেউ, মানে অন্যতম? প্রথমত কথা বলি, আমি দুজন বক্তা এখন অবধি বক্তব্য শুনেছি। মনিরা তার যে বক্তব্য, যে দলকে উনি রিপ্রেজেন্ট করছেন তার কথা বললেন, কিন্তু আমি অবাক হয়ে গেলাম অমিতাভ কাঞ্জিলাল বাবু কি কথা বলছেন। উনি হয় জানেন না ব্যাপারটা, আর নয়তো জেনেও এই সরকারকে কালিমা লিপ্ত করতে হবে, তো তার জন্য কথাগুলো বলে। আসল ঘটনাটা যদি না জানে শুনে নিন। যোগেশ চন্দ্র কলেজে আপনার সময় বলবেন তো, নর্থ বেঙ্গলে আছেন তো, আপনার সময় বলবেন, কি আছে বলবেন তো। এই সরকারকে কালিমা লিপ্ত করতে হবে, সেটা আপনার ব্যাপার, এটা আর কাউকে করে দিতে হবে না, আপনার ব্যাপার। আপনি জানি এটাই করতে আসেন, আপনি সত্যিটা জানেন না, জেনেও বলবেন। এত কালি মেখে বসে আছে যে আলাদা করে যোগেশ চন্দ্র কলেজের অধ্যক্ষ কি কালি দেওয়া হলো বা কে দিল। ঠিক আছে, আপনার সময় বলবেন তো, এত উত্তেজিত হচ্ছেন কেন? ঘটনাটা ঘটেছে যোগেশচন্দ্র ডে কলেজের সঙ্গে ল কলেজের একটা ইন্টারনাল ঝামেলা, উনি জানেন কিন্তু বলবেন না। এই ইন্টারনাল ঝামেলার অধ্যক্ষ, যিনি বিজেপির মুখপাত্র হিসেবে পরিচিত, বহুবার তাকে দেখা গেছে বিজেপি বিভিন্ন মঞ্চে, এবং উনি দেখেন জেনে নেই উনি বিজেপির ডকুমেন্টেশনের হেড, আপনার চ্যানেলে বললাম। তিনি এটাকে মেটাতে পারলেন না। এবার মেটাতে না পেরে একদল চলে গেল কোর্টে, তারা পুজো করবে বলে, আর ল কলেজে তারা আরেকটা পুজো করছে। কোর্টটা যা রায় দিয়েছে সেটা নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু এই ঝামেলাটাকে পুজো করতে দেওয়া হচ্ছে না বলে যে বিজেপির আগে এক নেতা কি যেন অমিত শাহজি বলে গেছিলেন, সেইটাকে এস্টাবলিশ করার জন্য নেমে পড়লেন অধ্যক্ষ রায়বাবু। নেবে উনি একটা এর মধ্যে খেলা চালালেন, বিজেপি করেন তাকে তো করতেই হবে। উনি এখানে একটা রাজনীতি করার চেষ্টা করলেন। কি করছেন? একটা মুসলিম ছেলে, আমার কাছে ফটো আছে, আমি আপনাকে দেখাতে পারি, যাকে নিয়ে আপনি এক্ষুনি কথা বলছিলেন না, সেই ছেলেটি নিষ্ঠার সঙ্গে প্রতি বছর উপোস করে, দায়িত্ব নিয়ে বলছি, উপোস করে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দেয়। রাগ তো হবেই, রাগ তো হবেই। তারা তো হিন্দু মুসলিম এইসব করে বেড়ান, আমরা এইসব করি না। আজকে পশ্চিমবঙ্গে কতগুলো সরস্বতী পুজো হয়েছে, এখানে নাকি পুজোই হতে দেয় না।
কিন্তু একটা তো ঝামেলা করতেই হবে। যে কলেজের কথা আপনারা বারবার বলছেন সেই কলেজে কোনো ঝগড়া নেই। একটা ইন্টারনাল ঝামেলাকে শুরু করে ওই অধ্যক্ষ চক্রান্ত করে এই জিনিসটা করার চেষ্টা করেছে। যদি ওনার অসুবিধা হতো, তাহলে যে যদি উনি, আমরা পাচ্ছি? আমি আপনাকে বলি যে উনি নাকি হুমকি দিয়েছেন, যার কথা বলছেন উনি এফআইআর করেছেন। দেখান শিক্ষামন্ত্রী গিয়েছেন, শিক্ষামন্ত্রী তো যাবেন। আমি বলি শিক্ষামন্ত্রী গিয়েছেন, শিক্ষামন্ত্রীর কাছে কিন্তু ওনারা বলেছেন, এই যে যারা পড়ুয়া তারা বলেছেন উই আর আপনি বলুন না, এবং উনি বলছেন আমি দেখব বিষয়টা। হ্যাঁ ঠিক, নিশ্চয়ই উনি ঠিক বলেছেন। ওরা কি বলছে যে কোনো বহিরাগত যেন না ঢোকে। আজকে অধ্যক্ষ বলছে যে অপরাধের কথা বলা হচ্ছে তার তো আইনত অ্যাকশন নেওয়ার কথা মশাই। উনি একটা এফআইআর করেছেন, করেননি, কিন্তু এটাকে নিয়ে ওই অধ্যক্ষ একটা রাজনীতি করছেন, নোংরা রাজনীতি করছেন। এই যেটাকে নিয়ে বিজেপি বারবার ধর্ম নিয়ে করে থাকেন সেটা করার চেষ্টা করছেন। কি হবে? একজন মহিলা যখন দাঁড়িয়ে প্রেসের সামনে এই রকম কোনো মন্তব্য করে যে রেপ থ্রেট দেওয়া হচ্ছে, তাহলে অধ্যক্ষ কি করছিল? আপনার মনে হয় যে এটা রাজনীতি হচ্ছে? আপনার কি মনে হয় অধ্যক্ষ চুপ করে বসে থাকা উচিত? মনে হচ্ছে রাজনীতি হচ্ছে। আপনি অধ্যক্ষ বলুন, যে আপনি অধ্যক্ষকে ধরুন। অধ্যক্ষ তো কথা বলেছেন এটা নিয়ে। কি বলেছেন? অধ্যক্ষ তো এটা নিয়ে আমি শোনাই করেছেন না, তাহলে আমি শোনাই। অনিন্দদা এক মিনিট, আমরা কেউ পুলিশি ঝামেলাতে চট করে পড়তে চাই না। ও আচ্ছা, মানে অধ্যক্ষ আচ্ছা কলেজে কেউ কাউকে এই ধরনের অপরাধজনক কথা বলছে, তাও আমরা পুলিশ নেব না। গেছেন শিক্ষামন্ত্রীর কাছে, বলা হয়েছে উই ওয়ান্ট জাস্টিস, শিক্ষামন্ত্রী বলছেন আমি দেখব, শিক্ষামন্ত্রী বলছেন আমি দেখব। মুখ্যমন্ত্রীর যে কলেজের প্রাক্তনী সেই কলেজে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে পাঠাচ্ছেন, এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। এইটা কি কেউ জানে না? দলের কেউ জানে না? দলের কেউ জানে না? আমরা পুলিশের কাছে যাই না। ডেফিনেটলি যাওয়া হবে, ডেফিনেটলি যাওয়া হবে, ডেফিনেটলি যাওয়া হবে, ডেফিনেটলি যাওয়া হবে। আমি বলছি না শুনুন, নোংরা রাজনীতি করার চেষ্টা করছেন। টিএমসির প্রতিনিধি ঠিক বলছে, যাবেন না, কারণ ওটা মমতা ব্যানার্জির এরিয়া। যে এরিয়ায় ক্রিমিনালকে মমতা ব্যানার্জি ক্রিমিনালের বিরুদ্ধে রিঅ্যাকশনটা শোনা। এখানে তো আমরা দেখেছি ক্রিমিনালকে অনিন্দদারা বুঝতে সুবিধা হবে, অনিন্দদারা বুঝতে সুবিধা হবে। এক মিনিট একটু শুনিয়ে নি একটা। এই যে যখন এই মহিলারা যা পড়ুয়ারা তারা বেরিয়ে এসে এই ধরনের অভিযোগগুলো করছেন, তখন তাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেনি, ওনারা এমনি মিডিয়ার সামনে সে ধরনের অভিযোগ করছেন। এইটা কি আমরা মেনে নেব? তাহলে আমি একটু শোনাই আপনাদের কি বলছেন এই পড়ুয়ারা, দেখুন। আমাদেরকে মানে স্টুডেন্টসরা এসেছিল পুজোর ডেকোরেশনস করতে, পুজোর সব জিনিসপত্র অর্গানাইজ করতে, তাদেরকে রেপ থ্রেটস দেওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে দ্য গ্যাং। আর কি বলবো তাদেরকে, আর তো কিছু বলা যায় না। এসে কন্টিনিউয়াস ওদেরকে রেপ থ্রেটস দিচ্ছে, ডেথ থ্রেটস দিচ্ছে, তাদেরকে ইভেন এটাও বলছে যে ঘরের ছেলে ঢুকিয়ে দেবো। আরো অত মানে জঘন্য। ফিরে না বিরতির পর অনিন্দদা কিছু একটা বলতে চাইছিলেন, অনিন্দদাকে শুনে নিই। কথা বলি, যে অভিযোগের কথা আপনি এক্ষুনি দেখালেন, যে কোনো সুস্থ লোক এর অভিযোগ পেলে এফআইআর করবে, হ্যাঁ কি না? তাহলে আজকে অধ্যক্ষ, না আমায় বলতে দিন, আজকে এই অধ্যক্ষ যার কলেজ, যিনি এক ঝামেলা আটকাতে পারলেন না, ইন্টারনাল ঝামেলা, সেইটাকে উনি রাজনীতিকরণ করলেন, তারপর এই ধরনের অভিযোগ, সেই অভিযোগে তার তো একটা এফআইআর করা উচিত। কেন করেননি বলুন তো? আচ্ছা, আমি আসবো মনিদা, তার আগে একটু সুস্মিতা আর গৌরবের কাছে যাবো। আমার বক্তব্য সময় সংক্ষিপ্ত। দেবারতী আজকের দিনে এই সরস্বতী পুজোর দিনে যখন এটা শুরু করলো এই প্যানেলটার প্রথমেই ও কিছু নস্টালজিক কথাবার্তা, কুল ছোটোবেলার আমাদের পুজোর সেই সময় সেই সব কথা, এবং আমরা যখন প্রত্যেকে মানে অঞ্জলি দিতাম ঠাকুরের মন্ত্র বলে, ওং জয় জয় দেবী চরচর সারে কুচযুগ শোভিত পুষ্পাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভাগবতী ভারতী দেবী নমস্তুতে। আজকে সেই পুষ্পাঞ্জলির মন্ত্র যেন কোথায় বদলে গেছে। আজকে এই দৃশ্য আমাদের বাংলার বুকে দেখতে হলো যে কোনো স্কুল কলেজে, মানে যোগেশচন্দ্র কলেজ বলুন আর হরিণঘাটা বলুন, আজকে স্কুল কলেজে পুজো হচ্ছে, যেখানে কিনা বাচ্চাদের হাতে খড়ি হয়, কিংবা স্টুডেন্টরা তাদের পড়াশোনার জন্য তারা দেবীকে আরাধনা করে, সেই বিদ্যার জন্য, বুদ্ধির জন্য, সেই বিদ্যা বুদ্ধির জায়গাকে ভুলে আজকে তারা কি দেখছে না, আজকে তাতে বাইরে পুলিশ হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর যে হাতে পুষ্পাঞ্জলি দিই আমরা, সেই হাতে হাতাহাতি চলছে। আপনারা একটু আগেই দেখালেন যে একটা হাতাহাতি হয়েছে, এরকম ঘটনা,
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে চাপড়ায় যে সরস্বতীর মূর্তি ভেঙে দেওয়া হলো, আজকে এই কালচারটা দেবারতী কোথা থেকে আসলো? এই কালচার তো আমাদের বাংলার বুকে কোনোদিন ছিল না। আমাদের বাংলার বুকে আগেও তো, আজকে যে এই যে কমিউনিস্টদের কথাটা উঠে আসলো, আমি না বলে পারছি না। কমিউনিস্টরা, সিপিআইএমকে আমি ঠিক কমিউনিস্ট বলবো কিনা ঠিক জানি না, এরকম অনেক দলই আছে, আরএসপি তাদের যে সহযোগী দলগুলো, প্রকৃতপক্ষে কমিউনিস্ট বলা যায় না, আবার বলাও যায়, এরকম একটা ব্যাপার। কমিউনিস্টরা কিন্তু বলে কেন আমরা নাস্তিক, এই প্রশ্নটা তোলে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সময়ও আমরা কিন্তু এই ঘটনা দেখিনি যে দেবী মূর্তি ভাঙা হয়ে গেছে। তার মানে একটা জিনিস কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে আজকে দুটো রাজনৈতিক দল যারা কিনা এই হিন্দু মুসলমানের ভেদাভেদ তৈরি করে, এই পরিবেশটা তৈরি করে বাংলায় দুটো পোলারাইজেশন, বাইপোলারাইজ করছে। এবং অদ্ভুতভাবে আজকে আমরা যেটা দেখতে পেলাম যে যোগেশচন্দ্র কলেজে দুটো ভাগাভাগি করে পুজো হচ্ছে। এই দুটো ভাগাভাগি করে পুজো কেন হবে? আজকে তুমি আমাকে বলো, দীর্ঘদিন ধরে সমস্ত কলেজগুলোতে সেখানে কোনো রকম কোনো ইলেকশন হয় না, কারা মৌরসিপাটটা চালাচ্ছে? বছরের পর বছর যারা ইউনিয়ন করে যাচ্ছে তারাই চালিয়ে যাচ্ছে, এবং একটা পয়সা রোজগার করার একটা খুব ভালো মাধ্যম পেয়েছে এই কলেজগুলোকে। যখন অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হলো, তারপরেও আমরা দেখলাম যে সেখানে কি হচ্ছে, বিরাট বিরাট টাকার লেনদেন হচ্ছে এবং সেই জায়গায় ভর্তি হচ্ছে। তুমি চিন্তা করতে হবে না দেবারতী, আমি দেখিনি এরকম কোনো দিনও, মানে দুর্গা পুজোর মতো সরস্বতী পুজো হচ্ছে, মানুষের ঢল রাস্তায় নেমেছে। এই যে বড় বড় অ্যামাউন্টের বাজেটের পুজো, এই পুজো কমিটি, ওই যে অমিতাভদা বলছিল একটু আগে, বারের পুজো থেকে শুরু করে, লক্ষ্মী পুজো থেকে শুরু করে, সরস্বতী পুজো থেকে শুরু করে সব পুজোতে মানে চাঁদা তুলছে আর একটা করে কমিটি তৈরি করছে, লুটে পুটে খাওয়ার একটা রাস্তা তৈরি হচ্ছে। আর আমি তখন হাত তুলেছিলাম অনিন্দদার একটা কথায়, যেটা আমি না বলে পারছি না, সেটা হচ্ছে অনিন্দদা বললেন, খুব ভালো কথা বলেছেন, আমি অনিন্দদার সাথে একদম একমত, যে অধ্যক্ষের উপস্থিতিতে যখন যোগেশচন্দ্র ডে কলেজ এবং যোগেশচন্দ্র ল কলেজ, এই দুপক্ষের মধ্যে মারামারি হলো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মহিলাদের রেপ থ্রেট দিল, এবং সেখানে তাদেরকে হুমকি দিল, ঘরে ছেলে ঢোকানোর কথা, সেই প্রয়াত, তার নাম আমি মুখে বলতে খারাপ লাগছে, তাপস পালের কথাটা মনে পড়ে গেল, ঘরে ছেলে ঢুকিয়ে দেবো, এই ভাষা। তা আমার সেখানে সাবির করেছে না আবির করেছে, আমার কাছে সেটা ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে যে এই ঘটনাটা ঘটেছে। এটা বিজেপি আর তৃণমূল যতই এই নিয়ে রাজনীতি করুক, আমরা সাবির আবিরে যাব না। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পেলাম মদন মিত্রের কথায়, যদিও তার কথায় কি ভরসা করবো, তিনি তো বলছেন নাকি তার দলে বিধায়ক হতে গেলে কিংবা দলের পদ দিতে গেলে কোটি কোটি টাকা দিয়ে করতে হয়, তা তার কথার কোনো তো ভরসা করা যায় না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার মানে উনি এইটাকে মানে প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে সমর্থন করলেন। এবং অদ্ভুতভাবে একটা কথা আমি না বলে পাচ্ছি না, অধ্যক্ষ কেন এফআইআর করলেন না, দেখেও চুপ করে রইলেন। অন্যায় করেছেন, আমি অনিন্দদার সাথে একদম একমত। তিনি বিজেপি করে, সিপিএম করে, কংগ্রেস করে না তৃণমূল করে, আমার কাছে সেটা দেখা ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে আজকে এই অধ্যক্ষেরও যখন দায় ছিল যে এফআইআর করা, যখন দুপক্ষের মধ্যে এই মারামারি দেখলো, তখন আরজি করের অধ্যক্ষেরও দায় ছিল যে এত বড় ঘটনা দিনের পর দিন আরজি করে ম্যাল প্র্যাকটিস ঘটেছে, মেয়েদের যখন শ্লীলতাহানি হয়েছে এবং পরে যেই মেয়েটি রেপ হয়েছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এফআইআর করা এবং আইনের সহায়তা করা এবং প্রশাসনকে সহায়তা করা। সেই জায়গায় আমরা দেখেছি তিনি নিজেই নিজের দোষী। তাহলে আজকে যদি এই অধ্যক্ষের দায় থাকে, তাহলে আরজি করের অধ্যক্ষের দায় থাকবে না কেন? সেই প্রশ্নের উত্তর কি অনিন্দদা দিতে পারবে? আর আমি একটা কথা বলি, এই যে সংক্ষেপে এক সেকেন্ড শুধু একটা কথা বলবো আমি এখানে। আমার খুব কষ্ট লাগলো দেখে যে আজকে হরিণঘাটায় বাইরে দাঁড়িয়ে মহিলারা উলুধ্বনি দিচ্ছে, শঙ্খ দিচ্ছে। এই পরিবেশ কি আমরা চেয়েছিলাম দেবারতী? না কোনোদিন আমাদের ছিল বাংলায় এই পরিবেশ? আমরা কোনোদিন দেখিনি। আমরা তো কোনো দল কিংবা ধর্ম, কোনো বর্ণ এই দেখে তো কোনো মণ্ডপে আমরা যেতাম না। আমাদের সবাই একসাথে গিয়ে হুলুস তুলুস করতাম, সবাই একসাথে বসে আনন্দ করতাম, একসাথে গল্প করতাম। এই পরিবেশটা কেন নষ্ট হলো? আজকে এর জন্য বিজেপি যেমন দোষী, তেমন মমতা ব্যানার্জি সমান দোষী। আজকে যদি মনে করেন, মানে তৃণমূল কংগ্রেস যদি বলেন না আমরা এই দোষে দুষ্টপাত নয়, বিজেপি তো দোষী, বিজেপি চরম দোষী। কারণ এই
সনাতনী ধর্মের নামে যে রাজনীতি বিজেপি করে যাচ্ছে সারা ভারতবর্ষে, এর জবাব ভারতবর্ষের মানুষ দেবে তাদেরকে। বেশ, কিন্তু আমি- তৃণমূল যদি বলে, একটা কথা শুধু বলবো, তৃণমূল যদি বলে আমরা এই দোষে দোষী নই, তারাও এই দোষে দোষী। তার কারণ তারাও কিন্তু এই সাবির আবিরে তারাও কিন্তু সাড়া দিচ্ছে, তারাও কিন্তু তাদের মন্ত্রীরা মন্তব্য করছে। সুতরাং সেই জায়গায় আমার মনে হয় আমাদের অনেক বেশি এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। একটা কথা এবং একটা এই যে মূর্তি ভাঙা, এইটাকে কেন্দ্র করে আজকে যে এই রাজনীতি, ধর্মের নামে যে রাজনীতি, সেই রাজনীতি কোথায় যেতে পারে গৌরবের কাছে তার আসি, কিন্তু গৌরবের কাছে। আশঙ্কা কিন্তু বেশ, গৌরবের কাছে আসি। আমি একটু গৌরবের উত্তরটা নিয়ে নিই, তারপর আমি অনিন্দা আসবো, বাকিরাও রয়েছেন তাদের কাছে যাবো। সেটা গৌরব, হচ্ছে যে আমি দেখলাম এখানে মনিদা যোগেশচন্দ্র ল কলেজ থেকে চলে গেলেন বাংলাদেশ, ঢাকা হয়ে ফিরে এলেন চিটাগং হয়ে। না, আমি ওই অত দূর যাব না। পাকিস্তানে ঢোকে। হ্যাঁ, পাকিস্তানে একটু ছুঁয়েছে, যাই হোক। ভিয়েতনাম চীন করো, হ্যাঁ, আপনার প্রধানমন্ত্রী রোজ যায়। দ্বিতীয় কথা হচ্ছে সেটা হচ্ছে যে আজকের বিষয়টা হচ্ছে আজকের বিষয়টা হচ্ছে যে যোগেশচন্দ্র ল কলেজে যেভাবে তৃণমূলের দুপক্ষের মধ্যে যে লড়াই, সেই লড়াইতে আজকে সরস্বতী ঠাকুর আক্রান্ত। আপনি ভাবুন, পশ্চিমবাংলার মানুষ কোনোদিন দেখেছেন যে দুর্গা ঠাকুরকেও কোর্টে যেতে হয় তার পুজোর জন্য, আর সরস্বতী ঠাকুরকেও যেতে হচ্ছে কোর্টে, এবং পুলিশ প্রহরায় সরস্বতী পুজো হচ্ছে। সেটা রামনবমীর ক্ষেত্রেও আমরা রামনবমীর ক্ষেত্রে হয়েছে না, আমি বলিনি তো আপনার মধ্যে, আমি আপনার মধ্যে বলিনি। আমার সুবিধার দরকার নেই, আপনি আপনার দলকে সুবিধা দিন, কোনো তারপরে অসুবিধা না নেই। বলবো। হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। আপনাদের এসএফআই এর রাজ্য সম্পাদক বলছেন এটা পুজো সংক্রান্ত ঝামেলা নয়, আর আপনি বলছেন পুজো হয়েছে সংক্রান্ত ঝামেলা। এটা পুজো সংক্রান্ত ঝামেলা নয় তো। আরে অনিন্দরা, আপনি বাংলাটা কি বোঝেন না? আপনি কি বাংলা বোঝেন না? আমি তো বাংলাতেই বললাম, না অন্য ভাষায় বলবো। তৃণমূলের দখলদারিতে যোগেশচন্দ্র ল কলেজ আর দিবা বিভাগের লড়াই, তৃণমূলের দখলদারি, সিন্ডিকেট দখলদারি, তার জন্য তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই। এই তো বললেন। মদন মিত্র কলেজে দাঁড়িয়ে গতকাল বলছেন তৃণমূল চাইলে অধ্যক্ষের ঘরে সরস্বতী পুজো করতে পারতো, করেনি। আজকে মদন মিত্র আর একটা কিছু কথাবার্তা বলেছেন, আর পাশে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে দেখে মনে হচ্ছে যোগেশচন্দ্র ল কলেজ বা যোগেশচন্দ্র চৌধুরী দিবা বিভাগের ছাত্রছাত্রী, লাল চুল কানে দুল, তার নাম তৃণমূল, মদন মিত্র পাশে দাঁড়িয়ে করছেন। দেবানন্দ ঠিকই কথা বলেছে, আপনি শুনে নিন। দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আমি বাংলায় বলছি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য আজকে যোগেশচন্দ্র ল কলেজে এবং দিবা বিভাগের মধ্যে এই লড়াই, তৃণমূলের দখলদারির লড়াই। দ্বিতীয় কথা হচ্ছে আজকে কি আপনারা এই কলেজের অভ্যন্তরের যে মারপিট, দখলদারি নতুন দেখছেন? আমি বলছি, আমি যেখানে থাকি তার ঢিলচড়া দূরত্বে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কি হয়েছিল, কাকে স্টুডেন্ট অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছিল, এবং তারপরে সে আজকের দিন অবধি বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে পারেন না কোর্টের নির্দেশে। অধ্যক্ষকে, প্রিন্সিপালকে যেতে হয়েছে হচ্ছে যে আপনার কোর্ট থেকে রায় এনে আটকাতে হয়েছে সেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, সেই স্টুডেন্ট অফ দ্য ইয়ারকে। আজকে নতুন কলেজের অভ্যন্তরের এই লড়াই, এই গোষ্ঠীদ্বন্দ্ব, এই সিন্ডিকেট, প্রত্যেক দিন তৃণমূলের নেতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে, আচ্ছা, অমিতাভ বলে হাত তুলেছে, যেভাবে লুট হচ্ছে টাকা, সিন্ডিকেট, ফ্রেশার্সের নামে, আপনার ফ্রেশারের নামে, সেইটা যেমন গৌরব তুমি বা সুস্মিতা দিও বলছিলেন, সেটা যেমন একটা দিক, তেমন কিন্তু পাশাপাশি এই যে মূর্তি ভাঙা বা এই যে পুজো করতে দেব না, আমি বলছি এই অর্ডার সিটি দেখানো, বাংলার বুকে দাঁড়িয়ে গৌরব এই অর্ডার সিটি দেখানো যে 150 বছর ধরে পুজো হয়নি, হতে দেব না। ফিরে এলাম বিরতির পর, আমি গৌরবের কাছে যাবো একদম খুব দ্রুত। মূর্তি ভাঙা যারা ভেঙেছেন তারা অন্যায়। আমার কথা হচ্ছে পুলিশ কোথায়, প্রশাসন কোথায়? এই যে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের কথা বলছেন, তৃণমূলের নেতা, ওখানে ছাত্র নেতা, তিনি বলছেন চারু মার্কেট থানার ওসির নেতৃত্বে এই বহিরাগতরা ওই কলেজের অভ্যন্তরে ঢোকে। তাহলে আপনি মূর্তি ভাঙা হবে, পুলিশ নীরব থাকবে, এটাই স্বাভাবিক? পশ্চিমবাংলায় পুলিশের কোনো অস্তিত্ব আছে? পুলিশ কোনো রকম কোনো মুভমেন্ট করছে? কোনো মুভমেন্ট করছে না। আমি লাস্ট করে বলিনি, আপনি যোগেশচন্দ্র চৌধুরী কলেজ অনেক দূরে, আমি যেখানে থাকি চিড়িয়া মোড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই
সরস্বতী পুজোকে নিয়ে পুলিশ পোস্টিং ও, কত বিভৎস, পুলিশ পোস্টিং বিভৎস। হয়ে বসে রয়েছে এখন, আপনি যান বিভৎস। দেখতে পাবেন। হ্যাঁ, আপনি একদম যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ কেন নন্দীগ্রাম যেতে থেকে এরকম একটা খবর পেয়েছি আজকে, সেখানেও একটা আরে ওরা তো গন্ডগোল নিজেরাই হয়েছে। যাই হোক, নিজেদেরকে আমি একদম মেরে অমিতাভদার কাছে শেষ আসবো। করছে। অমিতাভদা, এই ধর্মের কল বাতাসে নড়ছে? হ্যাঁ, ওইখানেই মূল সমস্যাটা। মানে এখানেই প্যানেলে বসে সুস্মিতাদি যে কথা বলছিলেন, আমি যে কথা বলছিলাম, গৌরব যে কথা বললো, যেটা অনিন্দবাবু একেবারেই বুঝতে পারছেন না, সেটা হচ্ছে আমরা কেউ বিষয়টাকে পূজা কেন্দ্রিক বিতর্ক বলিনি, বলেছি ওখানে বখেরা, অর্থাৎ আধিপত্য এবং যে টাকা, সেই টাকার বিষয়ে তৃণমূলের কামড়াকামড়ি, এছাড়া আর কিচ্ছু নয়। ওখানে পুজোটা কোনো ইস্যুই না। ওটা পুজো না হয়ে যদি একটা সোশ্যাল অনুষ্ঠান হতো, তাহলেও ব্যাপারটা একই চেহারায় দেখা যেত, বা অন্য কোনো উপলক্ষেও এই ব্যাপারটাই ঘটবে, এবং এটাই নিশ্চিত, এই মুহূর্তে বাংলার ভাগ্যাকাশে এটাই নিশ্চিত হয়ে আছে। একই সঙ্গে এই যে মূর্তি ভাঙার বিষয়টা, এটাও চলতে থাকবে। তার কারণ এই যে দুপাশ থেকে, মানে একদিকে অনিন্দবাবু, একদিকে মণিশঙ্কর বাবু, এদের রাজনীতিটা এখানে টিকিয়ে রাখার জন্য এরকম একটা ন্যারেটিভ দরকার, যে এই বাংলাতে মূর্তি ভাঙা হয়, এই বাংলাতে তাকে কেন্দ্র করে মিডিয়া উত্তপ্ত হয়, একে কেন্দ্র করে মিডিয়াতে দুটো শিবির তৈরি হয়ে যায়। এবং যে কথা মণিশঙ্কর বাবু বললেন, স্পষ্টভাবে বলে দিই, উনি কোনো নাম নিয়ে বলেননি, আমি দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, আমার কাছে সরস্বতী একটি সাংস্কৃতিক উৎসব। আমি সেই সরস্বতীকে বন্দনা করি যে সরস্বতীকে মাইকেল মধুসূদন বন্দনা করে মেঘনাদ বধ লিখেছেন, রবীন্দ্রনাথ রচনা করেছেন তার অসামান্য রচনা বাল্মীকি প্রতিভা, যে সরস্বতীকে কেন্দ্র করে। সেখানে দেবত্বের মহিমার চেয়ে আমাদের সাংস্কৃতিক চিহ্নের প্রকাশ অনেক বেশি। আমি কোনো ধর্মীয় ঠিকাদারের কাছ থেকে লাইসেন্স নিয়ে সরস্বতীর ব্যাখ্যা শুনতে যাব না। আমার বিদ্যায়তনে সরস্বতী পুজো একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে উদযাপিত হোক, তার জন্য বারবার গলা তুলব। এবং তার জন্য আমার রাজনৈতিক পরিচয় নিয়ে কেউ যদি চিৎকিরি করতে আসেন, আমি গলা তুলে আবারও বলবো, বাংলার বাগধারা বাগবিধিতে রাম শব্দটি কি প্রসঙ্গে ব্যবহৃত হতো, তা আমি এই চ্যানেলে বসেই বলেছিলাম, আবারও বলছি, একইভাবে বলছি। আমার অবস্থান বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। আমরা কেউ যদি আমাদের উপরে কোনো তথাকথিত ধর্মের খোলস চাপিয়ে দিয়ে আমাদের প্রচলিত সাংস্কৃতিক চিহ্নগুলোর অবমূল্যায়নের চেষ্টা করেন, তবে এই দুই পক্ষ, মানে একদিকে কামাওবাদী পক্ষ যারা বসে আছেন, কিছুই বোঝেন না, এবং যারা বেশি বুঝে কারো নাম না করে অভিযোগ আনবার চেষ্টা করছেন, এই দুই ন্যারেটিভের মাঝখানে এমন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে, সরস্বতী পুজো নামক সাংস্কৃতিক অনুষ্ঠানকে জড়িয়ে এই মূর্তি ভাঙার রাজনীতিকে নিয়ে এসে বাংলাকে বিভক্ত করার, এই আবির সাবিরের বিতর্ককে তুলে সন্ধ্যা গরম করার রাজনীতিকে তীব্র ধিক্কার জানাচ্ছি। অতএব এই প্যানেলের দুপাশে যে দুটি মেরু বসে আছে, সে দুটো মেরুই নিন্দনীয়। এদের কারোর অধিকার নেই সরস্বতীর উপরে, যতখানি অধিকার আপামর বাঙালির, সংস্কৃতিজীবী বিদ্যাজীবী বাঙালির অধিকার রয়েছে। সুতরাং এরা পরস্পরের দিকে রাজনীতির দরজাটা খুলে দেবেন বলেই, স্পেসটা তৈরি করে দেবেন বলেই মূর্তি ভাঙা দেখেও পুলিশ নীরব থাকবে, মূর্তি ভাঙা দেখেও ওখানকার সাধারণ নাগরিকরা অসহায় মানে মুখ করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বিবৃতি দেবেন, কিন্তু প্রতিরোধ গড়ে তুলবেন না। এই বাংলাতেই যদি কোনো মুখ্যমন্ত্রী বলতে পারেন যে দাঙ্গা করতে হলে আমরা মাথা ভেঙে দেবো, এই বাংলাতেই যদি কোনো মুখ্যমন্ত্রী বলতে পারেন যে এখানে দাঙ্গা হয় না কারণ সরকার চায় না, তাহলে এই রাজ্যে এই মূর্তি ভাঙা অসম্ভব হয়ে পড়ে যদি সরকার চায়। অতএব এটা যা হচ্ছে পরিষ্কার। যে তাহলে অমিতাভদা, এই বাংলায় মূর্তি ভাঙা হচ্ছে কেন? যে গরু দুধ দেয় তার লাথি খেতে ভালো লাগে, যে গরু দুধ দেয় তার লাথি খেতে ভালো লাগে, এই বক্তব্য মুখ্যমন্ত্রী রাখছেন বলে আপনি মুখ্যমন্ত্রীদের উদাহরণ দিলেন। এই লাইনে কথাই বলিনি মণিবাবু, অযথা শুধু শুধু মানে এমন বিতর্ক তৈরি করে ফেললেন, উনি বুঝতেই পারলেন না শেষ পর্যন্ত। বেশ, আমি উত্তর নেব, ডেফিনেটলি মনিদার কাছ থেকেও নেব, অরিন্দদার কাছ থেকে নেব। হ্যাঁ, একদম সংক্ষেপে 10 সেকেন্ড। হ্যাঁ, সরস্বতী শুধুমাত্র ভারতবর্ষে নয়, জাপানে পূজিতা হন, কোরিয়াতে পূজিতা হন, একদম এশিয়ার দেশগুলোতে সরস্বতীর নানান প্রতিমা এবং নানান মানে মূর্তিতে নানান চেহারায় সেখানে পূজিতা হন তিনি। অতএব সরস্বতীর উপরে কোনো হিন্দু অথবা কোনো নির্দিষ্ট ধর্মের অধিকার নেই। এমনকি বৌদ্ধদের মধ্যেও এই শক্তি পূজা এবং সরস্বতীর মতো বাণীর পূজা, প্রজ্ঞা পারমিতার নামে এই পূজার প্রচলন আছে, যিনি কিনা প্রাণ দায়ী, জ্ঞান দায়ী, ইত্যাদি ইত্যাদি। অতএব শুধু শুধু এর উপরে কোনো নির্দিষ্ট ধর্মের একার অধিকার এমনটা যদি প্রতিপন্ন করতে বসেন কোনো ধর্মীয় রাজনৈতিক দলের ঠিকাদার, আমি বলবো এই বাংলাতে অন্তত তাদের স্থান কোনোদিনই তারা করে উঠতে পারবেন না, যতক্ষণ না বাংলার সাংস্কৃতিক অভিরুচিকে বুঝে তারা মন্তব্য করতে না আসেন। বেশ, একটা বিরতি নেবো, শার্ট ব্রেক। বিরতির পর ফিরে এসে অনিন্দদা এবং মনিদা দুজনেরই বুঝতে পারছি অনেক কিছু বলার রয়েছে। ফিরে এলাম বিরতির পর, অনিন্দদার কাছে যাবো একদম শুরুতে। অনিন্দদা বলুন। প্রথমত কথা বলি, কাঞ্জিলাল বাবুর কথা শুনছিলাম, ওখানে অনেক গরম গরম উত্তীত হয়ে পড়ছিলেন, কিন্তু যেটা আমার বক্তব্য ছিল, অ্যাকচুয়াল ঘটনাটা উনি জেনেও না জানার ভান করলেন, স্বাভাবিক, এই ধরনের অনেকের কাছে এক্সপেক্ট করি আমরা। আর দ্বিতীয় কথা বলি, উনি
সরস্বতী উৎসব দেখবেন, পুজোকে উৎসব দেখবেন কি উৎসব দেখবেন না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা যারা সরস্বতী পুজোকে বিশ্বাস করি, আমরা যারা মূর্তি পুজোকে বিশ্বাস করি, আমরা যারা পুজোকে পুষ্পাঞ্জলি দিই, আমরা যারা পুজোকে বিশ্বাস করি, তাদের ছোট করার কোনো অধিকার আপনার আছে বলে আমি মনে করি না। আপনি বলতেই পারেন আপনি যাবেন না, আপনার উৎসব মনে হতে পারে। না না, পুজোকে ছোট করার বিষয় নয়। না না, পুজোকে ছোট করার বিষয় নয়। আপনি আপনি এখানে সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করবার সুযোগ করে দিচ্ছেন। আরেকটা কথা আপনাকে বলি, আপনার নেতারা আরেকটা কথা বলি, আমি জানি আপনি আরে একটু একে একে শুনি, একে একে শুনি। গৌরব প্লিজ, গৌরব প্লিজ একটু শুনে নি অনিন্দ্যদার বক্তব্য। ওনাকে বলছি ইনার কোর্স না, ওনাকে বলার বিষয় নয়। আপনি ওনাকে নয়, আপনি সাবজেক্টে বলুন। আপনি সাবজেক্টে বাইরে যাচ্ছেন, আপনি সাবজেক্টে বলুন। আপনি বলুন যে ওইখানে যে সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন আপনি একটা কথা বলুন তো। এবং ওখানে বিজেপি করছেন। গৌরব একটু শুনে নি, একটু শুনে নি, একে একে শুনি প্লিজ। আপনি হ্যাঁ, আপনার সময় বলবেন কি বলবো। আচ্ছা একটা কথা বলুন তো কাঞ্জিলাল বাবু, আপনি বললেন যেখানে মূর্তি ভাঙা হয়েছে সেটা কারা করেছে, যে গরু দুধ দেয় তার নাকি কি সব বলছিলেন, আপনি জানেন কে ভেঙেছে? আমি বলিনি, বোধহয় দেবারতী পাশ আপনি থেকে বলেছে। সমর্থন করেছেন, আপনি জানেন কে ভেঙেছে? আপনার মতো লোকজনে আরে দূর বসাই, যে কথাটা আমি বলিনি আপনি আমার মুখে বসাচ্ছেন কেন? যে কথাটা আমি বলিনি আপনি আমার মুখে বসাচ্ছেন কেন? আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার এই চালাকি চলবে না। মিডিয়াতে বসে এই চালাকি করতে আসবেন না। যে কথা আমি বলিনি আমার মুখে চাপাবেন না। আমি বলেছি এটা আপনার সরকার, আপনার প্রশাসন চোখ বন্ধ করে আছে সাম্প্রদায়িক তৈরির কুরসুরি হিসেবে ঘটনাটাকে তুলে আনবার জন্য, এবং আপনার সরকারের দায়িত্ব আছে এই ধরনের অনিন্দ্যদা একটু ধরে দিই, অনিন্দ্যদা একটু ধরে দিই, একটু ধরে দিই। প্রথমত এই কথাটা মানে আমি একটু ধরে দিই, আপনি আলোচনা করুন। আমি বলছি যে গরু দুধ দেয়, এক মিনিট, যে গরু দুধ দেয়, যে গরু দুধ দেয় তার লাথি খেতে ভালো লাগে। এক মিনিট অনিন্দ্যদা, যে গরু দুধ দেয়, যে গরু দুধ দেয় এই বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। আমি এক মিনিট শেষ করি। এই বক্তব্যের অবতারণা আমি এখন করলাম, আপনি অমিতাভদাকে বলছেন কেন? অমিতাভ আমি বলি, আপনি আর একটু কোঅর্ডিনেশন হারিয়ে গেছে। যে কথাটা আপনি বলেন অমিতাভ দাদা বলে হ্যাঁ সে তো বটেই, হ্যাঁ করে না, এই কথা উনি বলেননি, এই কথা উনি বলেননি, না বলেননি, এই কথা উনি বলেননি, না অনিন্দ্যদা এই কথা বলেননি, এই কথা বলেননি, না উনি এই কথা বলেননি না। যেহেতু নিজে আপনার বল, আপনার কোর্টে যাওয়া বল ফেরত দেওয়ার আপনার নেই, আমি বলছি আলিবুদ্দিন মন্ডল হরিণঘাটার যে খবর আমরা দেখিয়েছিলাম, আলিবুদ্দিন মন্ডল তার অনুগামীরা তখন শাসানি দিচ্ছে, কুৎসিত অঙ্গভঙ্গি করছে প্রধান শিক্ষককে সামনে রেখে, সে তার প্রেক্ষিতে কি আমি এই মন্তব্যটা করতে পারি, জিজ্ঞেস করতে পারি যে গরু দুধ দেয় তার লাথি খেতে কেমন লাগছে? আলিমুদ্দিন মন্ডল কেন পুলিশ কেন মামলা করলো না, তাকে হেফাজতে নিল না? প্রশ্নটা সেখানে। প্রশ্ন হচ্ছে কলকাতার ক্ষুদিরাম কলেজে এখানে বিবেক গুপ্তা, তার বিরুদ্ধে অভিযোগ কাটমানি খাওয়ার, এই পুজোর যে পয়সা সেই পয়সাকে নয় করবার অভিযোগ করেছে তৃণমূল ছাত্র পরিষদ। প্রশ্নটা তো সেখানে। আমার কথা, আমি যে কথা বলছিলাম যে ভাগিদারির লড়াই, পয়সা লুটপাটের লড়াই, সেই লড়াইতে তৃণমূলের আজকে হচ্ছে যে গন্ডগোল, তৃণমূলের আরে আমাদের দরকার নেই, আপনারা থাকুন, কিন্তু আপনারা থেকে যে কাজটা করছেন সেখানে হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে ভাগ করে দিচ্ছেন, ছাত্রছাত্রীদের মধ্যে সবাই উস্কে দিচ্ছে, মানুষকে সবাই উস্কে দিচ্ছে। আশ্চর্য কথা, অরিন্দদা কি বলছেন? আমি একটু মনিদার কাছে আসি প্লিজ, একটু মনিদার কাছে আসবো, মনিদার কাছে প্লিজ। গৌরব অনিন্দদা প্লিজ, অনিন্দদা প্লিজ, মনিদার কাছে আসি। মনিদা, আশা করব আমি এই উত্তেজনার উত্তেজিত কথাবার্তার মধ্যে আমি ইন্টারাপ্ট করিনি, আমার সময়ও কেউ ইন্টারাপ্ট করবেন না। কয়েকটা বিষয় উঠে আসলো। আমার ভ্রাতৃসম কমিউনিস্ট পার্টির বন্ধু বললেন যে আমরা বাংলাদেশ ঘুরে এলাম, ঢাকা ঘুরে এলাম, এই বাংলাতেই আমরা দেখেছি কোনো ইস্যু নিয়ে, ভিয়েতনামে নিয়ে, প্যালেস্টাইন নিয়ে মিছিল হয়, কিন্তু বাংলাদেশে এত এক মিনিট প্লিজ ভাই, বাংলাদেশ ইস্যু নিয়ে
তোমাদের একদম। 34 বছরে তোমরা কোনো মিছিল মিটিং বাংলাদেশ ইস্যু নিয়ে মিছিল আপনি হয়তো দেখেননি। না, হয়েছে মনিদা, হয়েছে। বাংলাদেশ নিয়ে আমরা Please, বলেছি, please, আপনারা please, কোথায় ছিলেন? please. আপনারা দেশের আরে এরম ভাবে স্বাধীনতা বললে এটা আন্দোলনে দেবার কোথায় ঠিক ছিলেন? আছে না, এক দেশ মিনিট, স্বাধীন- একে শুনি, ও যখন বলেছিল, আমি তখন শুনি, লিখে আপনারা রেখেছিলাম। কোথায় আমি ছিলেন? তখন লিখে একে রেখেছিলাম। শুনে নি, please, please, নাম্বার একে ওয়ান। একটু, হ্যাঁ। নাম্বার টু হচ্ছে অমিতাভ বাবু অনেক কিছু বললেন সরস্বতী নিয়ে, একদম ঠিক তথ্য। তার সাথে এটাও বলি যে পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া, তার ইউএস এম্বাসি ওয়াশিংটন ডিসিতে 13 ফুট লম্বা সরস্বতীর মূর্তি ওখানে দেওয়া আছে এবং ওটা ইন্দোনেশিয়া থেকেই গিফট করা হয়েছিল। সুতরাং সরস্বতী শুধুমাত্র হিন্দুর নয়, মুসলিমদের, কিন্তু এখানে সবার দেবতা। জাপানে বুদ্ধিস্টদের কাছে খুব প্রিয়, আমরা মন্ত্রে ভদ্রকল্যই বলি, তাহলে সেক্ষেত্রে সরস্বতীকে শক্তিরূপেণও অনেকে পুজো করেন, বিষয়গুলো রয়েছে। কিন্তু এখানে যেটা ইস্যু উঠে আসছে যে ধর্মটাকে ব্যবহার করা কাউকে খুশি করার জন্য, এটা হচ্ছে মোদ্দা কথা। যে একে হিন্দুদেরকে যদি দু চার কথা বলি, আজকে বলুন আপনি যে একটু আগে বললেন না মনিদা, কমিউনিস্টরা কি এখন পুজোর কথা আচ্ছা, বলছেন please, স্কুলে please, স্কুলে, কলেজে কলেজে? please, আমি সেই প্রসঙ্গেই বললাম, পুজোর কথা ঠিক আছে, বলিনি, ঠিক আছে। সাংস্কৃতিক উৎসব হিসেবে সরস্বতী আপনি পুজোকে দূরে আছেন, স্কুলে আপনার কলেজে সময় থাকার আমি কথা interact বলেছি। করিনি, ফলে দুজনের কারো কথাই শোনা যাবে না। এখন যেটা বিষয় চলছিল যে বারবার হয়েছে, আপনি বলুন তো, আজকে মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে ভুল সরস্বতী মন্ত্র উচ্চারণ করেছিলেন, ভুল অন্য কিছু মন্ত্র উচ্চারণ করেছিলেন, অন্য কোনো ধর্ম সম্বন্ধে এরমভাবে উচ্চারণ করতে পারবেন, কথা বলতে পারবেন, টোন টিটকারি করতে পারবেন, সেই কলিজায় দম আছে? অর্থাৎ সহিষ্ণুতার দোহাই দিয়ে হিন্দু ধর্মকে আঘাত করা, এটাই যেন ভারতীয় রাজনৈতিক মজ্জায় সেকুলারিজমের নামে একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। আপনি ছোট এক্সাম্পল দেখুন। না, আপনি বলুন, মনিদা, আপনি প্লিজ, আমি বলুন। তার সময় বলিনি, তাহলে আমি আপনি কি বলতে দেবো না? বলুন, আরে আমি বলছি, প্লিজ। আরে ভাই, তোমার এরকম ভাবে বললে হবে না। একটু শুনে নি, আমি একে তো শুনি, কারোর please। সময় ডিস্টার্ব করিনি, না, কেন না, আমার বলুন, কথা বলুন, বলতে দেওয়া বলুন, হচ্ছে মনিদা না? বলুন, তোমার বলুন। কথায় যদি যুক্তি থাকে তুমি বলবে। তুমি যখন বাংলাদেশ বলেছো, দেখো আমি ভিয়েতনাম, চীন, প্যালেস্টাইন লিখে রেখেছি, তুমিও লিখে রাখো ভাই। বিষয় হচ্ছে যে কিছুদিন আগেই কমিউনিস্ট পার্টির কিছু মিটিং হয়েছিল, সেখানে লিখেছে তারা রেজলিউশন নিয়েছে ধার্মিক সভায় ধার্মিক লোকদের কাছেও পার্টিকে পৌঁছাতে হবে, পার্টিকে দরকার আছে। সুতরাং এর বাইরে কিছু নেই। আরেকটা জিনিস যেটা বলতে চাই, যেটা রাম নিয়ে কথা আসলো, দেখুন যখন কোনো নাম বড় হয়ে যায় না, তখন সেটা আমাদের ব্যাকরণের ভাষায় বিশেষ্য থেকে বিশেষণ হয়ে যায়। আমরা পড়েছি সব্যসাচী মহাভারতে কার নাম ছিল? রাম শব্দটা এই কারণে যে রাম হচ্ছে বড়, রামদা, রাম পাঠা, এই রাম হচ্ছে এখানে বিশেষ্য নয়, রাম হচ্ছে বিশেষণ। সুতরাং বোঝার দরকার রয়েছে। আরেকটা জিনিস যেটা বললেন যে দাঙ্গা চাইলেই, আমরা কমিউনিস্ট জামানায় দেখেছি যে যেদিন কমিউনিস্টদের দাঙ্গা হবে সিএনকে অনুরোধ করবো এরকম একটা প্রোগ্রাম করতে। আমি লিস্ট নিয়ে আসবো কমিউনিস্ট জামানায় কত দাঙ্গা হয়েছে, 2-3টে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আমরা এখানে দেখেছি যে সুভাষ চক্রবর্তী, রেজ্জাক মোল্লা মুসলিম হয়ে দাঁড়িয়ে বলে আগে আমি মোল্লা তারপরে আমি কমিউনিস্ট, তার বিরুদ্ধে প্রতিবাদ নেই। সুভাষ চক্রবর্তীর গল্প আমি যাচ্ছি না, এমনও হয়েছে। কি বলেছে? এক মিনিট প্লিজ, কি বলেছে? প্লিজ, আপনার সময় বলবে। প্রমোদ দাশগুপ্ত শ্রাদ্ধ শান্তি হবে কি না, তার জন্য আলিমুদ্দিনে মিটিং হয়। সুতরাং কখন অত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ছিল না, চ্যানেল ছিল না বলে হয়নি। প্লিজ, আরে ভাই তোমরা যারা এরকম বললে হবে না, আমি কিন্তু বলতে দেবো না ভাই, আমি কিন্তু বলতে দেবো না। তোমার বেলায় আমি বলিনি, তোমাদের এই ক্যারেক্টার চেঞ্জ করো। এই অধ্যত্বের জন্য মানুষ ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তোমরা বলো তোমরা এখনো ক্ষমতায় রয়েছে। আরে বিষয় হচ্ছে আপনি বলুন রেজ্জাক মোল্লা আজকে কোথায় আছে? হ্যাঁ, আপনি বলেছিলেন একটা কথা, আপনি সুভাষ চক্রবর্তীর কথা বললেন, আপনি বলুন সেটা মানুষকে বলুন। আপনি আরে আমি আমার মত করে বলছি, তুমি তোমারটা বলবে, তুমি তোমারটা বলবে, তুমি তোমারটা চাপে রাখতে পারবেন না। তুমি বললি, তুমি এরকম ভাবে বলা যায় না। এই বাংলায় দেখেছি যে 2006 সালে তসলিমা নাসরিন মেদিনীপুরের তমলুকে একটা কার্যক্রম করবে। এখান থেকে ডিস্ট্রিক্ট থেকে চিঠি দিয়ে তসলিমাকে জানানো হচ্ছে যে আপনি এখানে মোদি সরকার চালাচ্ছে, আপনি তসলিমা নাসরিনকে ডেকে আনুন না। সুতরাং 2006 সালে আপনারা কিন্তু সেই সময় মৌলবাদী শক্তির কাছে মাথা নিচু করেছিলেন। আরে যদি আপনারা মৌলবাদীর সাথে যারা না করতে দাঙ্গাবাদী পারতেন, ছিল, তাহলে এই জায়গাটা হতো না। এই কমিউনিস্টদের সময় আমরা দেখেছি দাঙ্গা দামানোর জন্য আর্মি ডেকে রাজাদের নামে গেছে। সুতরাং যে কারোর কথা শোনা যাচ্ছে না, একটু একে একে শুনি প্লিজ। না প্লিজ, গৌরব না, আমি গৌরবকে বলবো একটু শুনে নি ভাই। এই কালচার, এই কমিউনিস্ট মানে এই কালচার যে দাবিয়ে দাও। দাঙ্গা হয়নি পশ্চিমবাংলায়, 55,000 খুন হয়েছে, সেটা বুদ্ধদেব বরচাঁদ বিধানসভায় দাঁড়িয়ে বলেছে। বুদ্ধদেব বরচাঁদ বলেছে, আরে আমার জ্যাঠা খুন হয়েছে, 5টা নাম কি আমার নিজের খুন বলছি। বুদ্ধদেব বরচাঁদ মিথ্যাবাদী,
বুদ্ধদেব ভট্টাচার্য বলেছে এই হচ্ছে মিথ্যাবাদী, এই কারণে মানুষ বলে যে বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসুরা বলেছিলেন যে সরকার না চাইলে চাকরি হয় না, দাঙ্গাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। আচ্ছা বেশ বেশ বুঝতে পেরেছি। আমি একটু ফিরে এলাম বিরতির পর। আমি সবাইকে অনুরোধ করব যে প্লিজ প্রত্যেকে বলার যেন সঠিকভাবে সুযোগ পান, সেইটা যেন আমরা প্রত্যেকে একটু মাথায় রাখি। আমি সুস্মিতাদির কাছে আসবো। সুস্মিতাদি কিছু পয়েন্ট আউট বোধহয় করেও রেখেছেন, বলুন। বিষয়টা হচ্ছে এত মানে অশান্ত পরিবেশের মধ্যে হঠাৎ করে আবার বলতেও একটা মানে রিদিমে আসতে হচ্ছে আবার তার জন্য। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এই যে চাপড়ায় যে ঘটনাটা তোমরা দেখালে, যে সরস্বতী মূর্তি ভাঙা, এইটা এই ভেরি রিসেন্ট, এই লাস্ট 1-1.5 বছর ধরে এই ট্রেন্ডটা দেখছি ঠাকুরের মূর্তি ভাঙা। এই যে ঠাকুরের মূর্তি ভাঙা, আমি কিন্তু বলবো আজকে বর্তমানে যে শাসক দল রাজ্যে শাসন ক্ষমতায় রয়েছে, সেই শাসক দলের হাতেই প্রশাসন এদের দলদাসের মতো কাজ করে যাচ্ছে। আমরা একের পর এক দেখছি। আমরা যেমন দেখছি আর.জি. করের ঘটনায় অধ্যক্ষ দোষী, তেমনভাবে আবার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলও দোষী, মানে সন্দীপ ঘোষও দোষী, অভিজিৎ মণ্ডলও দোষী। এ মানে পরস্পর ওতপ্রোত হয়ে গেছে কিন্তু প্রশাসন আর তৃণমূল দলটা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তৃণমূল দলের যে শাসন ক্ষমতা রাজ্যে চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে বলতে হবে তারা ব্যর্থ। তার কারণ তারা এই জিনিসগুলোকে রুখতে পারছে না। কিন্তু প্রকৃতপক্ষে আমি এই নিদান দিতে পারবো না, তার কারণ তৃণমূল বিজেপিকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে। আজকে এই মূর্তি ভেঙে এই মূর্তি ভাঙা হচ্ছে, প্রশাসনে কেউ জানে না, প্রশাসনে কেউ নজর করছে না, একের পর এক বাংলায় মূর্তি ভাঙা হচ্ছে। এই কালচার কি কোনোদিন ছিল? তার মানে কি এইটা সেই হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করে সেই হিন্দু মুসলমানের যেই ইন্টিগ্রিটিটা, সেই ইন্টিগ্রিটিটাকে নষ্ট করে দিতে চাইছে। এর বিরুদ্ধে আমরা বলছি। তুমি আজকে স্কুল কলেজে, এই যে নন্দীগ্রামের সীতানন্দ কলেজে যে ছাত্র সংঘর্ষ হলো, আজকে তুমি দেখো সরস্বতী পুজোর দিন যেখানে সুন্দর সুন্দর বাচ্চা ছেলেমেয়েরা সেজে গুজে রাস্তায় বেরোবে, আনন্দ করবে, পুষ্পাঞ্জলি দেবে, প্রসাদ খাবে, সেই জায়গায় আজকে মারামারি চলছে। তুমি বলো তো শিক্ষা ব্যবস্থার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমি বলেছিলাম আমার বক্তব্যের আগে যে দীর্ঘদিন কোনো কলেজে ইলেকশন হয় না। ইলেকশন করলে, কারণ তৃণমূল কংগ্রেস নিজেই জানে তার দলের কেউ তাদের কন্ট্রোলে নেই, তারা কাউকে কন্ট্রোল করতে পারবে না, ব্যাপক মারপিট হবে। সামান্য একটা সমবায় সমিতির ইলেকশনে পর্যন্ত মারপিট, পাড়ার ইলেকশনে মারপিট, কোনো জায়গায় মারপিট নেই এমন নেই। মানে করে কমে খাওয়ার রাস্তার কোনো জায়গা ফাঁকা রাখবো না, সে ছাত্র হোক, যুব হোক, মাদার হোক, সব দিকে করে খাবো, কোনো দিকে ছাড়বো না। এবার বিষয়টা হচ্ছে আজকে সেই শিক্ষায় আমরা দীর্ঘদিন ধরে দেখছি দুর্নীতি। আজকে চাকরিতে দেখো তুমি শিক্ষকরা রাস্তায় বসে আছে, সেটা সরস্বতী পুজোর আমাদের এর থেকে বেশি আমরা কি কাম্য হতে পারি? শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রী দীর্ঘদিন জেলে, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে বসে আছে। আজকে সামান্য একটা যোগেশচন্দ্র কলেজে, কলেজের লড়াই, সেখানে পুজো হবে কি হবে না তার জন্য মুখ্যমন্ত্রী এবং বর্তমান শিক্ষামন্ত্রীকে ইন্টারফেয়ার করতে হচ্ছে। তাহলে আমাদের রাজ্যে আজকে শিক্ষা ব্যবস্থাটা কোথায় এসে দাঁড়িয়েছে, এটা কি মানুষ বুঝতে পারছে না? আজকে যখন একের পর এক সবাই যখন জেল থেকে বেরিয়ে গেল, নারদা, সারদা, আজকে বিশেষ করে মানিক ভট্টাচার্য, প্রত্যেকের যে দুর্নীতিতে আজকে একমাত্র পার্থ চ্যাটার্জি জেলে রয়েছে, আর সবাই বেরিয়ে গেছে। তা মানুষ কি বুঝতে পারছে না? আজকে আর.জি. করের এই রায়ের পরে, এই রায় ঘোষণার পরে আজকে প্রত্যেকটা মানুষ বলছে, আগে বলতো বাম আর কংগ্রেস বলছে, এখন সাধারণ মানুষ বলছে, রাস্তার লোক বলছে, বিজেপি আর তৃণমূলের সেটিং পরিষ্কার। বেশ বেশ, আমি অনিন্দদার কাছে আসবো। অনিন্দদা, এটা আপনার যা উত্তর দেওয়ার ডেফিনেটলি দেবেন, তার পাশাপাশি আমি একটা বিষয় একটু জানতে চাইবো যে সত্যি কথা যে একটা কলেজে, যেটা তো কোনোদিন আমরা দেখিনি, যে একটা কলেজে দুটো পুজো হচ্ছে, আপনি বলবেন কেন সেটা না হওয়ার কি আছে, হতেই পারে, কিন্তু এটা তো দেখিনি কখনো, এরকম ছবি কখনো ধরা পড়েনি, আজকে এটার প্রয়োজন হচ্ছে না। প্রথমত কথা বলি, পুজোটা কে করবে সেটা নিয়ে একটা আভ্যন্তরীণ ঝামেলা হয়েছিল, ল কলেজের ছাত্ররা নাকি ডে কলেজের ছাত্ররা, এটা একদম ইন্টারনাল ব্যাপার ছিল। অধ্যক্ষ ব্যাপারটাকে আরও গুরুতর করে ডে কলেজের ছাত্ররা কোর্টে গেল, এবার কোর্ট যদি অর্ডার দেয়
যে দুটো পুজো হবে, সেক্ষেত্রে তো আমার আপনার কিছু বলার থাকতে পারে না। অনিন্দদা, আমি একটা আপনাকে ইন্টারাপ্ট করছি, আমি কাউকে ইন্টারাপ্ট করিনি। আপনি আমাকে বলুন তো অনিন্দদা, আজকে একটা পুজো হবে একটা কলেজে, আপনিও তো কলেজে পড়েছেন, আমিও কলেজে পড়েছি, আজকে তার জন্য আমাকে হাইকোর্ট যেতে হবে? আজকে আমরা ঠিক কোথায় কথা, এসে আমি দাঁড়িয়ে আছি? আপনার সঙ্গে এটা একমত। আপনাদের ব্যর্থতা না বলুন? এবার বলি, আমি আপনার সঙ্গে একমত, কিন্তু আমি বারবার আপনি রাজ্য সরকারের ব্যর্থতা দেখছেন তো, কিন্তু একবার বলতে পারলেন না যে অধ্যক্ষ যিনি বিজেপির মুখপাত্র, তিনি ওই অধ্যক্ষ, তিনি ওইটা করানোর চেষ্টা করেন, সেটা আমি তো বলছি আপনারা সমদোষী, আচ্ছা, আপনারা সমদোষী। বলতে হবে আপনাকে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা দুধের গায়ে লাথি খাচ্ছেন, আর ওনারা সনাতনীদের কথা বলছেন, ওনারা বলছেন সেকুলারিজম নাকি আমাদের প্রহসনে এটা বলছি। পরিণত করছি আমরা। আর আপনারা 55,000 আপনাদের কংগ্রেস কর্মী মারা গেছে সিপিএম এর হাতে, তারা তো তামাক খাচ্ছেন। তামাক খাচ্ছি না, সেটা বৃহত্তর স্বার্থে। আপনারাও আছেন আমাদের সাথে ইন্ডিয়া জোটে, আপনারাও আছেন ইন্ডিয়া জোটে, আপনারা ইন্ডিয়া জোটের বাইরে না, ইন্ডিয়া জোটে আপনারাও আছেন, আমরা আছি, আপনারাও আছেন, আমরাও আছি। আজকে সেখানে বামফ্রন্ট আছে, আজকে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে আটকানোর জন্য আমরা সমস্ত দলের সহায়তা নিয়ে আচ্ছা, আমরা একটু পয়েন্ট খুব বেশি সময় নেই, একদম শেষ করতে হবে অনুষ্ঠান। হ্যাঁ, যে বলছি না, বিজেপিকে আটকানোর জন্য যখন আপনার কেন্দ্রীয় কমিটি কংগ্রেস আমাদের সাপোর্ট করছেন ইন্ডিয়া জোটে, তখন এই বঙ্গ বিজেপি আপনারা আমাদের বিরোধিতা করেছেন, বিজেপিকে হাত করে দেওয়ার বিজেপি বিরোধিতা করছে মানে করেছেন তো আপনারা, আমাদের সঙ্গে কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনারা? অনিন্দদা, সুস্মিতা দি 1 মিনিট, আমি একটু মনিদার কাছে একটা উত্তর একটু নেব। অনেকক্ষণ ধরে অনিন্দদা এই অভিযোগটা করছেন যে পঙ্কজ রায় তিনি বিজেপি করেন, যাই হোক তার কোনো রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু মানে এই যে এই গন্ডগোল অশান্তি, এই সবকিছুর মূলে কি এই ব্যক্তি, মানে যেটা বারবার বলার চেষ্টা করছেন অনিন্দদা, এটা যদি একটু ক্ল্যারিফাই মানে করেন আপনি মনিদা। পঙ্কজ রায় মানে অধ্যক্ষ, তিনি নাকি বিজেপি করেন, আর সেই জন্যই এত নাকি গন্ডগোল। না, আমার বিষয় হচ্ছে যে যেটা অনিন্দদা বলছেন যে উনি বিজেপি করেন, তাহলে তার বিরুদ্ধে কেন পদক্ষেপ গ্রহণ করা হলো না? প্লিজ, যদি সে যদি করাতো, তাদের হাতে ক্ষমতা রয়েছে, তার হাতে ক্ষমতা রয়েছে, সে বিষয়টাকে দেখতে পারতেন। যদি আরও ইস্যুটাকে সলভ করতে চাইতেন, তাহলে এর আগেও করতে পারতেন। ঠিক আছে, সব কিছু মেনে নিলাম, অনিন্দদার সব কথা মেনে নিয়েও আমি বলছি যে এই যে পুজো হচ্ছে না, এটা তো প্রথমবার হলো। দাঁড়া, এক মিনিট প্লিজ, পুজোটাও হতে দিল না বা একটা বিতর্ক তৈরি হলো, এটা তো প্রথম হচ্ছে না। এর আগে আমরা দেখেছি যে ভিড়ের অজুহাতে কোনো নেতার সুবিধার জন্য দুর্গাপুজো বন্ধ করে দিচ্ছে, দুর্গাপুজোর জন্য আমরা হাইকোর্টে গিয়ে রায় নিয়ে আসছি, এটা তো প্রথমবার নয়। যদি এটা একটা মাত্র ইস্যু হতো মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর, আর সেখানে বিজেপির এক কোনো নেতা আছে, তাহলে আমি মেনে নিতে পারতাম, কিন্তু আপনারা বৃহত্তর স্বার্থ দেখুন, ছোট স্বার্থ ছেড়ে দিন। সুস্মিতা দি, ছোট স্বার্থ ছেড়ে দিন, আচ্ছা, না, আমি কাজগুলো একটু অক্ষত রাখি। আমি একদম শেষ করার আগে একটু অমিতাভদার কাছে আসবো। অমিতাভদা 30 সেকেন্ড দিতে পারবো আপনাকে। অমিতাভদা, হ্যাঁ, এইটা একটা অদ্ভুত শরীরী ভাষা তৈরি হচ্ছে আমাদের রাজ্য প্রশাসনের এবং শাসক দলের, যেখানে যত গন্ডগোল, ওই সব ব্যাটাকে ছেড়ে দিয়ে বেড়ে ব্যাটাকে ধর, অর্থাৎ হয় অধ্যক্ষ দায়ী, নইলে কোনো আধিকারিক দায়ী, বা হাসপাতালের সুপার দায়ী, অথবা পুলিশের কোনো আধিকারিক দায়ী। ওদের দলের যারা আছেন তারা সবাই গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা, অতএব এ লাইনেই তর্ক করবেন ওদের দলের প্রবক্তারা, এটা খুব নিশ্চিত। কিন্তু আমি মণিশঙ্কর বাবুর কাছে বিনীত দুটি অনুরোধ রাখবো, আগামীতে যে কোনো সময় উনি যেন প্রকাশ্যে নিয়ে আসেন। এক, প্রমোদ দাশগুপ্তের মৃত্যুর পর তার শ্রাদ্ধ নিয়ে আলিমুদ্দিনে কবে সভা হয়েছিল, কমিউনিস্ট পার্টি মিনিউট নিশ্চয়ই থাকবে, আপনি জোগাড় করতে পারবেন যদি চেষ্টা করেন। বুদ্ধবাবু বিধানসভায় দাঁড়িয়ে 55,000 মানুষ খুনের বাম আমলে কি বিবৃতি দিয়েছিলেন বিধানসভায়, নিশ্চয়ই সেটা নোটেড থাকবে। সেই বিষয়গুলো যদি একটু প্রকাশ্যে নিয়ে আসেন, অন্তত আপনার ফেসবুক পেজে, আমি আপনার সঙ্গে সেইখানে আলোচনায় প্রমত্ত হব। আমি আজকে ক্ষমা প্রার্থী প্রত্যেকের কাছে, এখানে শেষ করতে হচ্ছে অনুষ্ঠান। অন্য কোনো দিন যদি এটা নিয়ে কথা বলি ডেফিনেটলি আসবো। প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আজকে আপনাদেরকেও ধন্যবাদ জানাবো যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন। এবং আজকে অনুষ্ঠান শেষ করার ঠিক প্রাককালে আমি আজকে অনুষ্ঠানের যে শিরোনাম সরস্বতী সমীপেষু, সরস্বতী দেবী, তার উদ্দেশ্যে আমাদের এই বার্তা একটু দেখুন আপনারা। সরস্বতীর সমীপেষু, হে দেবী
চরাচর ধামে তব আগমনকে কেন্দ্র করে যে অস্থির পরিস্থিতি তৈরি হইয়াছে তাতে ভীষণ রকম চিন্তিত স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী। আপনাকে একলা মর্তে পাঠিয়ে এখন বিনিদ্র রজনী কাটিতেছে তাদের। যতক্ষণ না পর্যন্ত আপনি ফিরিয়া যাইতেছেন ততক্ষণ পর্যন্ত তাহারা চিন্তামুক্ত হইতে পারিতেছেন না। এবছরের অগ্রভাগে আপনার আগমনকে কেন্দ্র করিয়া এ বঙ্গভূমে যে চিত্র ধরা পড়িয়াছে তাতে উদ্বেগ বাড়িয়াছে মহাকুম্ভে আগত সাধুমুনিদের মধ্যেও। যুগ যুগ ধরিয়া দেবী আপনি আসিতেছেন, স্কুল কলেজ বিদ্যালয় পূজিত হইয়াছেন পাড়ায় পাড়ায় অলিতে গলিতে। বিদ্যালাভের আশায় আপনাকে তুষ্ট করিতে পিছপা হয় নাই ক্লাসের ডান পিটেরাও। পরের বাড়ি ফুলচুরি কুলচুরি করিয়া আনিয়া আপনার প্রতি নিবেদন করিয়া পরীক্ষায় উতরে যাবার লক্ষ্যে আপনার আশীর্বাদ প্রার্থনা করিয়াছে বখাটেরাও। এতে আপনি কখনো আপত্তি করেন নাই, দুহাত তুলে আশীর্বাদ করিয়াছেন। কিন্তু এ কি হলো দেবী? বিদ্যালয়ে আপনার পুজো করিতে গিয়ে দুষ্টু লোকের হুমকি খেয়ে প্রাণ ওষ্ঠাগত প্রধান শিক্ষকের। দেবী, বেআইনিভাবে আইন কলেজে আপনার প্রবেশ আটকে দিল ওরা। বাগদেবীর আরাধনার অনুমতি নিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন পড়ুয়ারা। অবশেষে কলেজের ভেতরে কে দাঁড়ায় আপনি বিনা হাতে, আর বাইরে বসিয়া রইল উর্দিধারী বন্দুক হাতে। কলিকালে বঙ্গভূমে ভগবানও ভুগিতেছে নাকি নিরাপত্তার অভাবে? রক্ষাকারী পুলিশের অবস্থাও কি তথই বচ? চুক্তি দিয়ে পালিয়ে যাইতেছে আসামি, কলার ধরিয়া কেলিয়ে দিচ্ছে নেতা। এসব দেখিয়া পুলিশও কি পাইতেছে ভয়? না হইলে দেবী আপনাকে রাত পাহারা দিতে তাদের বুক কাঁপিবে কেন? দেবী, আশ্বিনে আপনি আবার আসিবেন মায়ের হাত ধরিয়া, কিন্তু পরের বছর একলা আসিবার আগে দুবার ভাবিবেন এ বঙ্গে কি সত্যিই আপনার আদৌ কোনো প্রয়োজন আছে? কারণ এ বঙ্গে এখন শিক্ষা চুরি, চাকরি চুরি প্রধান ব্যবসা। শিক্ষিত যোগ্যদের ভবিষ্যৎ পুরো ঝাপসা। চপ ঘুগনির চুল্লিতে জ্বলছে অগ্নি, ব্যবসার সামিটে হচ্ছে অর্থলগ্নি। বঙ্গভূমের ৮,০০০-এরও বেশি বিদ্যালয়ে পড়ুয়া কমিয়া গিয়াছে, তবু বঙ্গের মানুষ উৎসবে মাতিয়াছে। ২২৬টি বিদ্যালয় পুরোই ফাঁকা, লক্ষ্মী ভাণ্ডারে পড়িতেছে টাকা। বদলে গিয়েছে ছোটবেলার ছড়াটা, এখন পড়াশুনো করে যে বেঘরে মরে সে। বঙ্গে বিদ্যা দিয়ে হবে কি? পতাকাটাই আসল সত্যি। তাই মা পরের বার বঙ্গে আসার আগে দুবার ভাবিবেন। শুধু হাতে খড়ি, লুচি কিংবা খিচুড়ি আপনার প্রয়োজন কি এখানেই সীমাবদ্ধ হইয়াছে? বদলে যাওয়া বাংলায় করা নাড়িতেছে অশনি সংকেত। অনেকটাই লেখার মতো সাধু আর চলিত মিশ্রণে এক গুরুচণ্ডালী দোষ কি এখন গ্রাস করিতেছে গোটা বাংলাকে। প্রণাম নেবেন মা, আপনার এক ভক্ত। ক্যালকাটা নিউজ।